গভীর রাত। গ্রামের শান্ত পরিবেশে মিতুর বাড়ির সামনের বারান্দাটা থমথমে। ঝিঁঝি পোকার একঘেয়ে ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। হঠাৎ করেই সেই নিস্তব্ধতা ভেঙে গেল তীব্র দুইটা থাপ্পড়ের শব্দে। ঠাস ঠাস। হুসাইন স্তব্ধ, তার চোখে অবিশ্বাস আর বিস্ময়। মিতুর চোখ দুটো ক্রোধে জ্বলছে, কিন্তু তার গভীরে লুকিয়ে আছে এক গভীর যন্ত্রণা। মিতু হুসাইনের দিকে এক পা এগিয়ে এসে দাঁত কিরমির করে বলল, মেজর হুসাইন, ভুলে যেও না, তোমাকে রাস্তা থেকে কুড়িয়ে এনে পেলে পুষেছে আমার আব্বু আম্মু। এই বাড়িটা, এই পরিবারটা সব তোমার আশ্রয় হয়েছে। ছোট থেকে বড় হয়েছ, আর সবই আমাদের দয়া। যা ইচ্ছে তাই পেয়েছ, টাকা পয়সা, আদর, যত্ন, ভালোবাসা, আর এই উচ্চ পদের মেজরের চাকরি। এইসব কিসের জন্য হয়েছে? এই দিন দেখার জন্য। ছোট থেকে তোমাকে ভালোবাসি আমি, এই জন্য তুমি অন্য মেয়ের সাথে ফষ্টি নষ্টি করে বেড়াবে? এত বড় সাহস তোমার কোত্থেকে হয়? হুসাইন বিস্ময়ে হতবাক হয়ে মিতুর দিকে তাকিয়েছিল। তার গাল তখনও মিতুর থাপ্পড়ের উষ্ণতায় জ্বলছে, কিন্তু তার মন যেন মুহূর্তে জমাট বেঁধে গেছে। মনে মনে ভাবছে, মিতু আমাকে ভালোবাসে? এই কথা তো মিতুর মুখে আমি কোনোদিনও শুনিনি। তার কানে বাজতে লাগলো মিতুর প্রতিটি শব্দ, ভালোবাসি। এই শব্দটা কি মিতু সত্যি বলেছে? মিতু আরও এক পা এগিয়ে এসে হুসাইনের সামরিক পোশাকে পরা কালারটা খামচে ধরে বলল, কি ভাবছো? অবাক হচ্ছ নাকি ভাবছো আমি মিথ্যে বলছি? হ্যাঁ, ভালোবাসি। তোমাকে ছোট থেকে ভালোবেসেছি। প্রতিটা মুহূর্তে, প্রতিটা নিঃশ্বাসে শুধু তোমার কথাই ভেবেছি। আর তুমি তুমি কি করলে? যখন তোমাকে মনে প্রাণে চাইছি, তখন তুমি অন্য মেয়ের সাথে সময় কাটাচ্ছ। হুসাইনের চোখ দুটো যেন বিস্ফোরিত হয়ে গেল। সে মিতুর হাতটা আলতো করে সরাতে গিয়েও পারল না। মিতুর চোখে যেন আগুন জ্বলছিল, তাতে হুসাইন নিজেকে অসহায় অনুভব করছিল। মিতুর এমন রূপ সে এর আগে কখনোই দেখেনি, যে মিতু সব সময় তার পাশে বন্ধুর মতো ছিল। সেই মিতু আজ এমনভাবে কেন কথা বলছে আমার সাথে? মিতু হুসাইনের কলারটা ছেড়ে দিয়ে হতাশায় দুই হাত মুষ্টিবদ্ধ করে বলল, আমি যখন জানতে পারলাম আমার পায়ের নিচের মাটি যেন সরে গেল। আমার হুসাইন অন্য কোনো মেয়ের সাথে জড়িয়ে আছে, এটা আমি ভাবতেও পারিনি। তুমি কিভাবে পারলে এই মেয়ের সাথে সম্পর্কে জড়াতে? হুসাইন এতক্ষণে ধাতস্থ হওয়ার চেষ্টা করলো। তার মনে দ্রুত অতীতের পাতা উল্টে যাচ্ছিল। মিতুর সেই ইশারাগুলো, তার অভিমান, তার প্রতিটি ছোট ছোট কথা সব যেন নতুন করে অর্থ খুঁজে পাচ্ছিল। একটা শীতল স্রোত যেন হুসাইনের শির দ্বারা বেয়ে নেমে গেল। সে মিতুর কথার উত্তর দিতে পারল না। মিতু হুসাইনের নীরবতায় আরও বেশি ক্ষিপ্ত হয়ে উঠল। তার কণ্ঠস্বর এবার প্রায় কান্নার কাছাকাছি ছিল। কি হলো, কথা বলতে পারছো না? সত্যিটা বের হয়ে গেছে তাই লজ্জা লাগছে? নাকি মনে হচ্ছে মিতু এসব কথার মানে কি বোঝে? আমি সবই বুঝি হুসাইন, আমি এখন আর ছোট নেই। হুসাইন এবার মিতুর হাত দুটো ধরল। তার চোখে ছিল এক অদ্ভুত মিশ্র অনুভূতি, দুঃখ, বিস্ময় আর এক নতুন উপলব্ধির ঝলক। সে মিতুর দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে শান্ত স্বরে বলল, মিতু, তুমি এসব কি বলছো? তুমি তুমি আমাকে ভালোবাসো? আমি তো কখনো এভাবে ভাবিনি। তুমি কেন আমাকে আগে বলোনি? মিতু হুসাইনের হাত ছাড়িয়ে নিয়ে ঠোঁট বেঁকিয়ে হাসল। বলিনি? আমি তো প্রতিটা ইশারায় বলেছি, প্রতিটা আচরণে দেখিয়েছি। যখন তুমি অন্য মেয়েদের সাথে হাসতে, আমার বুকের ভিতরটা জ্বলে যেত। তোমার সাথে ঝগড়া করতাম, বকা দিতাম, সব ভুলে গেলে তুমি? তুমি অন্ধ ছিলে হুসাইন। তুমি কোনোদিন আমার চোখে দেখোনি তোমার জন্য কতটা ভালোবাসা ছিল। হুসাইনের মাথা নিচু হয়ে গেল। মিতুর প্রতিটি অভিযোগ যেন তার বুকে বিঁধে যাচ্ছিল। সে সত্যিই অন্ধ ছিল। মিতুর প্রতিটি অভিমান, তার প্রতিটি রাগ, প্রতিটি খুনসুটি সবই এখন ভালোবাসার ইশারা বলে মনে হচ্ছে। কলেজের ক্যান্টিনে যখন অন্য মেয়েদের সাথে কথা বলতো, মিতু রেগে যেত। সে ভাবত মিতু হয়তো অতিরিক্ত অধিকার খাটাচ্ছে বন্ধুর ওপর। কিন্তু আজ তার কাছে সব স্পষ্ট। মিতু হুসাইনের নিচু হয়ে থাকা মাথা দেখে দীর্ঘশ্বাস ফেলল। তুমি কি মনে করো আমার বাবা মা তোমাকে এই বাড়িতে শুধু আশ্রয় দেওয়ার জন্য এনেছিলেন? তারা তোমাকে নিজের সন্তানের মতো ভালোবাসেন, কারণ তারা জানতেন আমি তোমাকে কতটা চাই। কিন্তু তুমি আমাদের ভালোবাসারও অমর্যাদা করেছো হুসাইন, আমাদের সবার বিশ্বাস ভেঙে দিয়েছো।
হুসাইন মিতুর হাত আরও শক্ত করে ধরল। হুসাইন সবে মাত্র মেজরের পজিশন পেয়ে এসেছিল মিতুর বাবা মানে তার আঙ্কেলকে ধন্যবাদ দিতে আর কয়েকদিন বিশ্রাম নিতে। কে এই হুসাইন? কেনই বা সে মিতুদের বাড়িতে বড় হয়েছে? একই বাড়িতে থেকে তাদের এই সম্পর্ক কেন? আর মিতু কোন মেয়ের জন্য এমন করছে? তাদের পেছনের গল্প কি? শেষ অবধি শুনতে থাকুন, গল্পের রহস্য ধীরে ধীরে উন্মোচন হবে। সময়টা তখন প্রায় 12 বছর আগের। গ্রীষ্মের এক পড়ন্ত বিকেল। গ্রামের কাঁচা রাস্তার পাশ দিয়ে ছুটে চলেছে একদল কিশোর। তাদের হাসির শব্দে প্রকৃতি যেন জীবন্ত হয়ে উঠেছে। এই দলটার মধ্যমণি হুসাইন। তার এলোমেলো চুল আর ঝলমলে হাসিটা দূর থেকেও চোখে পড়ে। মাঠের এক কোণে পুরনো বিশাল বট গাছটার ঘন পাতার আড়ালে লুকিয়ে আছে কিশোরী মিতু। তার হাতে একগুচ্ছ বুনো ফুল। সে আড়াল থেকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে হুসাইনের দিকে। হুসাইনের প্রতিটি লাফ, প্রতিটি দৌড়, ঘামে ভেজা মুখ আর বন্ধুদের সাথে হাস্যোজ্জ্বল খুনসুটি সব কিছুই মিতুর চোখে এক অদ্ভুত মুগ্ধতা ছড়াচ্ছে। তার ছোট্ট হৃদয়ে এক অজানা ভালো লাগা দানা বেঁধেছে, সে যা নিজেও তখন পুরোপুরি বুঝতে পারেনি। মিতু আস্তে করে ফুলের পাপড়িগুলো ছিঁড়তে ছিঁড়তে বিড়বিড় করে উঠল। তার চোখে এক স্বপ্নীল আবেশ। ইস, যদিও একবার আমার দিকে তাকাতো, শুধু একবার। এই ছেলেটা কি কোনো দিনও আমায় দেখবে না? ওর চোখ কি এতই অন্ধ? নাকি ও শুধু ওর ওই বন্ধুদের নিয়ে ব্যস্ত থাকবে? আহা, যদি ও জানতো আমার মনটা শুধু ওরই জন্য কেমন করে ওঠে। হুসাইন বন্ধুদের সাথে মজা করতে করতে বলছিল, কিরে তোরা, কে গোল করবি? আমি কিন্তু এবার ডাবল গোল দেব, দেখিস। তার এই আত্মবিশ্বাসী কথায় বন্ধুরা হেসে উঠল। মিতু দূর থেকে হুসাইনের কথা শুনছে। তার মনে হলো হুসাইন যেন তার জন্য এইসব বলছে। ওর মনে হচ্ছে, আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর ছেলেটা হলো তুমি হুসাইন। মিতু একটুখানি আড়াল থেকে সরে এসে দেখলো হুসাইন মাঠের মাঝখানে তার বন্ধুদের সাথে গল্প করছে। মিতুর ঠোঁটে এক ফালি হাসি ফুটে উঠল। মিতু নিজের মনেই হাসল। আচ্ছা, আমি যদি এই ফুলের পাপড়িগুলো ছিঁড়ে ওর দিকে ছুঁড়ে দিতাম, তাহলে কি ও আমার দিকে তাকাতো? নাকি আমাকে আরও বেশি পাগল ভাবতো? তোর এই ছেলেটা এত বোকা কেন? এতবার ইশারা করি তাও বোঝে না। হুসাইন গোল করে বন্ধুদের দিকে তাকিয়ে বিজয়ীর হাসি হাসল। তার এলোমেলো চুল আর ঘামে ভেজা মুখটা মিতুর কাছে যেন আরও বেশি সুন্দর লাগছিল। সে নিজের অজান্তেই আরও কয়েক ধাপ এগিয়ে গেল বটগাছের আড়াল থেকে। হুসাইনের এক বন্ধু দুষ্টুমি করে বলল, আরে হুসেন, তুই আজকে আবার গোল মিস করলি। তোর বাবা, তুই তো পারসই না। হুসাইন হাসতে হাসতে বলল, দূর, ওটা তো মিস ছিল না, তোরা বুঝিস না, ওটা ছিল স্ট্র্যাটেজি। আমি চেয়েছিলাম বলটা ওই দিক দিয়ে যাক, তাহলে তোমাদের মনোযোগ ওই দিকে থাকতো আর আমি পরের বার ফাঁকা গোল দিতে পারতাম। কিন্তু তোরা তো সব বোকা, বুঝবে কি করে? মিতু দূর থেকে ওদের কথা শুনছে আর ওর মনটা আরও বেশি হুসাইনের দিকে ঝুঁকে পড়ছে। ওর মনে হচ্ছে হুসাইন শুধু খেলতেই জানে, সে কত বুদ্ধিমানও। ওর প্রতিটা কথায় যেন একটা আলাদা আকর্ষণ আছে। আরেক বন্ধু বলল, হুসাইন, তোর এই স্ট্র্যাটেজি নিয়ে আমরা আর পাচ্ছি না। তুই তো খালি নিজের ঢাক নিজে পিটাস। হুসাইন বুক ফুলিয়ে বলল, পেটাবই তো, আমি তো সেরা, তোরা আমার সাথে পারবি কেন? চল আরেকবার খেলবো, এইবার তোদের দেখিয়ে দেব সত্যিকারের স্ট্র্যাটেজি কাকে বলে। মিতু এক মনে হুসাইনের কথাগুলোই শুনছিল। তার চোখে মুখে এক অদ্ভুত ভালো লাগা আর মুগ্ধতা। এই মুগ্ধতা তার শিশু মনে হয়তো ভালোবাসার প্রথম বীজ বুনে দিচ্ছিল, যা হুসাইনের চোখে কোনো দিন ধরা পড়েনি। পরের দিন শুক্রবার, স্কুল বন্ধ। হুসাইন আর মিতু বাড়ির পাশের পুকুর ঘাটে বসে আছে। মিতুর মুখটা গোমড়া, সে অভিমান করে পুকুরের জলে পা ডুবিয়ে রেখেছে। হুসাইন তার পাশে বসে একটা লাঠি দিয়ে জলের ওপর এলোমেলো দাগ কাটছে। সূর্য প্রায় ডুবুডুবু, লালচে আভা ছড়িয়ে পড়েছে চারিদিকে। হুসাইন মিতুর দিকে তাকিয়ে হাসল, তার চোখে দুষ্টুমির ঝলক। কিরে মিতুরানি, এখনো মুখ ফুলিয়ে আছিস? আর কতক্ষণ ভাবে বসে থাকবি? তোর গালে কি আর কোনোদিন হাসি ফুটবে না? নাকি মেরা পিঠার চাল ভিজিয়েছিস গালে? এই, একদম ফালতু কথা বলবে না, এমনিতে মিটার গরম হয়ে আছে।
তাহলে তো ভালোই হলো। এক কাজ কর, গাল থেকে চালগুলো বের করে গরু কোটে তাড়াতাড়ি পিঠা বানিয়ে ওখানে দিয়ে দে। পিঠা ওখানেই সিদ্ধ হয়ে যাবে। মিতু মুখ ঘুরিয়ে জলের দিকে তাকিয়ে রইল। আর কোনো উত্তর দিল না। তার ঠোঁট আরও বেশি ফুলে উঠল। সে যেন হুসাইনের অস্তিত্বকে অগ্রাহ্য করার চেষ্টা করছে। হুসাইন এবার লাঠিটা ফেলে দিয়ে মিতুর দিকে ঝুঁকে পড়ল। তার কণ্ঠে এক ধরনের ক্ষমা চাওয়ার সুর। আরে বাবা, আমি কি আর ইচ্ছে করে তোকে বেঞ্চি কেটেছিলাম নাকি? তুই যে তো তাড়াতাড়ি রেগে যাস আমি কি জানতাম? তোর তো দেখি রাগের পারদ সবসময় চড়ে দেখে। আমার তো মনে হয় তুই ঘুমিয়ে থাকলেও তোর রাগটাও ঘুমায় না। মিতু মুখ ঘুরিয়ে বলল, তার কণ্ঠস্বরে স্পষ্ট অভিমান। জানো না মানে? তুমি তো সবসময় আমার সাথে দুষ্টামি করো। গতকালও তুমি আমাকে চিমটি কেটেছিলে, আর আজ সকালে বললে আমি নাকি মোটা হয়ে গেছি। তুমি কি আমাকে সবসময় খোঁটা দিতে ভালোবাসো? হুসাইন হো হো করে হেসে উঠল। তার হাসি যেন পুকুরের শান্ত জলকে আরও বেশি আন্দোলিত করলো। আরে বাবা, ওরা তো আমি মজা করে বলেছিলাম। তুই তো গোল গাল আর সুন্দর। তুই মোটা হলে কি আর তোকে রাজকন্যা লাগতো নাকি? আমার তো মনে হয় তুই সারাদিন শুধু মিষ্টি খাস আর ঘুমাস। তাই হয়তো একটু গুলুমুলু হয়েছিস। আর গুলুমুলু মিতু আমার খুব ভালো লাগে। মিতু চোখ বড় বড় করে হুসাইনের দিকে তাকালো। তার অভিমান যেন আরও বেড়ে গেল। তার মনে হলো হুসাইন তাকে ইচ্ছে করেই জ্বালাচ্ছে। তুমি আমাকে গোলুমোলু বলছো? আমি এখন তোমার সাথে কথাই বলবো না, একদম না। যাও, তুমি তোমার বন্ধুদের সাথে খেলো গিয়ে। যারা তোমাকে বুদ্ধিমান বলে তাদের সাথে খেলো। আমি বোকা, আমি তোমার সাথে খেলতে চাই না। হুসাইন মিতুর হাত ধরে ফেলল। তার কণ্ঠে এবার সত্যিকারের অনুশোচনা। আরে রাগ করিস না মিতু, আমি তো তোকে খেপাচ্ছিলাম। সত্যি বলছি, তুই দেখতে সবচেয়ে সুন্দর। যখন তুই রেগে যাস তখন তোকে আরও বেশি মিষ্টি লাগে। তোর এই ফুলু ফুলু গাল দুটো যখন রেগে লাল হয়ে যায় তখন মনে হয় যেন লাল টুকটুকে আপেল। আর তুই হাসলে তো জলমল করে চারদিক। বিশ্বাস কর, আমি শুধু তোকে একটু হাসাতে চেয়েছিলাম। মিতু হুসাইনের দিকে সন্দেহের চোখে তাকালো। তার অভিমানী চোখ দুটো এখনো ভেজা। সত্যি বলছো? তুমি আর কখনো আমাকে খেপাবে না তো? আর ওই মোটা বা গোলুমোলু বলবে না তো? আরে হে রে বাবা, একদম সত্যি। এই কান্দর উঠবোস করছি, আর কখনো তোকে খেপাবো না। হুসাইন ঠাট্টা করে কান ধরে উঠবোস করার ভঙ্গি করল। আর এই দেখ তোর জন্য কি এনেছি। হুসাইন তার পকেট থেকে একটা ছোট্ট রঙিন চকলেট বের করলো। চকলেটের মোড় কটা রোদের শেষ আলোয় চিকচিক করছে। মিতু চোখ ঝলমলে করে চকলেটটা নিল। তার মুখে এক ঝলক হাসি ফুটে উঠল। এটা আমার জন্য তুমি কিনেছো? হ্যাঁ, তোর জন্য। আর এই দেখ, আমি কান ধরে উঠবোস করছি, আর কখনো তোকে খেপাবো না। হুসাইন ঠাট্টা করে আবারও কান ধরে উঠবোস করার ভঙ্গি করল। মিতু খিলখিল করে হেসে উঠল। তার রাগ যেন নিমেষেই উধাও হয়ে গেল। চকলেটের মিষ্টি গন্ধ আর হুসাইনের দুষ্টুমি ভরা হাসিটা তার মনকে ভরিয়ে দিল। হুসাইনের মনে তখন তাদের সম্পর্কটা শুধু বন্ধুত্ব ছাড়া আর কিছুই মনে হতো না। মিতুর হাসি দেখে তার নিজেরও হাসি পেল। সে ভাবল, মিতুটা বড্ড অভিমানী, কিন্তু রাগ ভাঙানো আমার কাছে খুব সহজ। এই বন্ধুত্ব তার কাছে খুব প্রিয় ছিল। তবে তার গভীরতা তখন তার বোঝার ক্ষমতা ছিল না। সন্ধ্যার সময় মিতুর বাড়ির উঠোনে মিতুর বাবা মা বসে চা খাচ্ছিলেন। তারা গল্পের ছলে হাসছিলেন। উঠোনের এক কোণে রাখা টবে ফুলের গাছগুলো থেকে মিষ্টি গন্ধ আসছিল। মিতু হুসাইনকে সাথে নিয়ে তাদের সামনে এসে বসা মাত্রই মিতুর মা হাসি মুখে বললেন, আয় মিতু, বস। সারাদিন কোথায় ছিলি? আর হুসাইন, তুইও বস বাবা। মিতু হুসাইনের দিকে একবার আর চোখে তাকিয়ে বলল, তার কণ্ঠে এক ধরনের অভিযোগের সুর, আর বলো না মা, ওই হোসাইনটা সারাদিন শুধু দুষ্টামি করে, আমাকে কত খ্যাপায়। আমি ওর সাথে কথা বলবো না বলেছিলাম, আর ও কি করেছে জানো? কি করেছে আমার হুসাইন? সে আমার রাগ ভাঙানোর জন্য অনেক কিছু করলো। তবে এখন সব ঠিক আছে। হোসাইন আমাকে চকলেট দিয়েছে। এখন আই এম হ্যাপি। মিতুর বাবা হুসাইনের দিকে তাকিয়ে হাসলেন। ও তাই নাকি হুসাইন, আমার মেয়ের সাথে দুষ্টুমি করিস? দেখ মিতু, এই বয়সে একটু খুনসুটি না করলে কি আর জীবন জমে নাকি? হুসাইন মাথা চুলকে হাসলো। তার মুখে এক ধরনের লাজুক হাসি। আঙ্কেল, আমি কি আর ইচ্ছে করে নাকি? মিতু তো এমনিতে রেগে যায়।
ওকে একটু হাসানোর জন্য কিছু বললে দিকে মুখ ফুলিয়ে রাখে। আমি তো শুধু ওকে একটু মজা দিতে চেয়েছিলাম। মিতুর মা হাসলেন, তার চোখে হুসাইনের জন্য গভীর স্নেহ। আহারে, ও তো তোর বন্ধু, একটু খুনসুটি করবেই তো। তুই তো আমাদের ঘরের ছেলের মতো, তোর কোনো দোষ নেই। তুই তো আমাদের মিতুকে সব সময় ভালো রাখিস। মিতু ভেঙচি কেটে বলল, ঘরের ছেলে? ঘরের ছেলে হলে কি আর এমন করতো? আজ আমাকে গোলুমুলু বলল। জানো বাবা, আমি তো বলেছি আমি আর কখনো ওর সাথে কথাই বলবো না। মিতুর বাবা হো হো করে হেসে উঠলেন। তিনি হুসাইনের পিঠ চাপড়ে বললেন, তার কণ্ঠে এক ধরনের গর্ব। গোলুমলু? আরে আমার মেয়েটা তো দেখতে একদম চাঁদ, ওর জন্য কি আর বলা যায়? হুসাইন, তুই আর কিছু বলিস না, মিতু তো আমার রাজকন্যা। আরো কি বলেছে জানো বাবা? কি বলেছে মা? বলেছে সব সময় আমি আমার গালে নাকি ম্যাড়াপিঠার চাল ভিজিয়ে রাখি। হুসাইন এবার রাগে ফুঁসছে। মিতুর বাবা বলল, হুসাইন, এসব আর বলিস না কেমন? হুসাইন হাসি মুখে বলল, আঙ্কেল, মিতু যখন রেগে যায় তখন ওকে আরও মিষ্টি লাগে। ওর অভিমানগুলো খুব সুন্দর, তাই মাঝে মাঝে একটু খেপাই আর কি। আমি তো শুধু ওর মুখে হাসি দেখতে চাই। মিতুর মা স্নেহভরা চোখে হুসাইনের দিকে তাকিয়ে বললেন, তুই আমাদের জন্য কত কি করিস বাবা, তোর মতো ছেলে হয় না। পড়াশোনায় ভালো, খেলার মাঠেও ভালো, আর আমাদের মিতুকেও কত ভালোবাসিস। মিতু সব সময় খেয়াল রাখিস বাবা, যখন আমরা থাকবো না। মিতু হুসাইনের দিকে এক ঝলক তাকিয়ে দেখল হুসাইন তখন হাসছে, কিন্তু তার চোখে মিতুর প্রতি কোনো বিশেষ অনুভূতি ধরা পড়ছে না। মিতুর মনে হলো, ইস, যদি হোসেন সত্যি সত্যি আমার ভালোবাসার ইশারাগুলো বুঝতে পারতো, যদি সে জানতে পারতো আমার প্রতিটা অভিমান আর অভিযোগের পেছনে ছিল শুধুই গভীর ভালোবাসা। কিন্তু হুসাইন তখনও তাদের সম্পর্কটাকে শুধুই নিষ্পাপ বন্ধুত্ব হিসেবেই দেখত। মিতু মনে মনে ঠিক করল, একদিন না একদিন আমি আমার ভালোবাসার কথা হোসেনকে বোঝাবই। তার মা বাবার ভালোবাসা আর হুসাইনের প্রতি তাদের স্নেহ মিতুর মনে আরও বেশি সাহস জোগাচ্ছিল। রাতে মিতু তার রুমে বসে পড়ছিল। হুট করে হুসাইন এসে ঘরে ঢুকলো। এই বুড়ি, সব কিছু আঙ্কেল আন্টিকে বলে দেওয়াটা খুব দরকার ছিল। হ্যাঁ, কি বললাম আমি? কিছুই তো বললাম না, এখন সব ঠিক আছে, এটাই তো বললাম। হ্যাঁ, সব ঠিক আছে বলে বলে সব পাশ করে দিলি। তুমি আমার রুমে গিয়ে পড়ো, আমিও পড়বো, কালকে স্কুল আছে। হুসাইন আর কিছু না বলেই চলে গেল, কারণ সে জানে এখন আরও কিছু বললে সেটাও তার মা বাবাকে গিয়ে বলে দেবে। ছোটোবেলার সেই খুনসুটি আর নিষ্পাপ দিনগুলো পেরিয়ে মিতু আর হুসাইন এবার কলেজের চৌকাঠ পার হয়েছে। তারা এখন শহরের এক নামকরা কলেজে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করছে। তাদের বন্ধুত্ব যেন আরও গভীর হয়েছে, কিন্তু মিতুর মনে হুসাইনের প্রতি যে লুকানো টান ছিল তা দিন দিন আরও তীব্র হচ্ছিল। হুসাইন তখনও মিতুকে তার প্রিয় বান্ধবী ছাড়া আর কিছুই ভাবত না। কলেজ ক্যান্টিন তখন লোকে লোকারণ্য। দুপুরের টিফিনের সময় তাই সবার আনাগোনা বেশি। হুসাইন তার বন্ধুদের সাথে এক টেবিলে বসে হাসি মুখে গল্প করছিল। হঠাৎই একদল মেয়ে এসে তাদের টেবিলের পাশে দাঁড়ালো। তাদের মধ্যে একজন, যে দেখতে বেশ স্মার্ট আর চটপটে, সে সরাসরি হুসাইনের দিকে তাকিয়ে হাসি মুখে বলল, হাই হুসাইন, কেমন আছো? আজ যে ক্লাসে তোমাকে পেলামই না, কি ব্যাপার? শরীর খারাপ নাকি? হুসাইন হাসি মুখেই উত্তর দিল, আরে বৃষ্টি, তোরা কখন এলি? ভালো আছিস? আসলে আজ একটু দেরিতে এসেছিলাম, তাই ক্লাসে যেতে পারিনি। টিফিন ব্রেকেই সব বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। বৃষ্টি নামের মেয়েটি হাসতে হাসতে হুসাইনের পাশে বসা এক বন্ধুকে ঠেলে হুসাইনের পাশে বসে পড়ল। আরে বাবা, আড্ডা তো হবেই। তুমি তো আমাদের কলেজের সেরা ছাত্র, তোমার সাথে কথা বলতে না পারলে তো মনটা খারাপ হয়ে যায়। হুসাইনের মুখে এক ঝলক হাসি দেখা গেল। এই, তুমি আবার বাড়িতে বলছো? সেরা ছাত্র আর কে, সবাই তো সমান। বৃষ্টি হাসলো। না না, মোটেও বাড়িয়ে বলছি না। তোমার কথা বলার ধরন, তোমার স্মার্টনেস, সব মিলিয়ে তুমি সেরা। আচ্ছা, ওই যে নতুন প্রজেক্টটা আছে না, স্যার দিয়েছেন, ওটা নিয়ে একটু হেল্প করতে পারবে? আমি কিছুতেই বুঝতে পারছি না। হুসাইন উদারভাবে বলল, হ্যাঁ নিশ্চয়ই, কেন পারবো না। বিকালে লাইব্রেরিতে চলে এসো, আমি তোমাকে বুঝিয়ে দেবো।
বৃষ্টির মুখে হাসি চওড়া হলো। তারা দুজন আরও কিছুক্ষণ হাসি মুখে কথা বলতে লাগলো। হুসাইনের বন্ধুরা তাদের দুজনের দিকে তাকিয়ে হাসছে। ক্যান্টিনের এক কোণে একটা ফাঁকা টেবিলে বসে হিসাবই দেখছিল মিতু। তার হাতে চায়ের কাপ, কিন্তু তার মনটা ছিল ওই টেবিলটার দিকে যেখানে হুসাইন অন্য মেয়েদের সাথে গল্প করছে। মিতুর চোখে স্পষ্ট ঈর্ষা, তার বুকের ভেতরটা যেন জ্বলে যাচ্ছিল। হুসেনের মুখে এত হাসি, আর সেই হাসিটা কি না অন্য মেয়ের জন্য। মিতুর হাত থেকে চায়ের কাপটা প্রায় পুড়েই যাচ্ছিল। মিতুর আগে দাঁত কিরমির করে উঠল। তার নিজের মনেই বলল, এখানে কেন বসে আছে ওই মেয়েটা? হোসেনের তো কোনো কমন সেন্স নেই। ও কেন ওই মেয়েদের সাথে এত হাসাহাসি করছে? আমার সামনেও তো এমন করে হাসে না। নিশ্চয়ই ওই মেয়েটা ওকে জোর করে আটকে রেখেছে। হোসেন তো এমন নয়। বৃষ্টি নামের মেয়েটা এবার হুসাইনের বাহুতে হালকাভাবে হাত রেখে কিছু একটা বলল, আর হুসাইনও হেসে উঠল। মিতুর চোখ দুটো যেন ক্রোধে আরও বড় হয়ে গেল। তার হাত দুটো মুঠো হয়ে গেল। সে মনে মনে ঠিক করলো, এই ব্যাপারে হোসেনের সাথে কথা বলতেই হবে। তার ভেতরটা যেন রাগে অভিমানে ফেটে পড়ছিল। মিতুর কাছে হুসাইনের হাসিটা যেন বিষের মতো মনে হচ্ছিল, যা সে অন্য কাউকে দিতে পারছিল না। কলেজ শেষ হওয়ার পর হুসাইন আর মিতু বাড়ির পথে হাঁটছিল। রাস্তাটা বেশ ফাঁকা। মিতুর মুখটা তখনও গোমরা। সে হুসাইনের থেকে একটু দূরত্ব বজায় রেখে হাঁটছে। হুসাইন তার পাশেই হাসি মুখেই হাঁটছিল। তার চোখে কোনো চিন্তার রেশ ছিল না। হুসাইন মিতুর দিকে তাকিয়ে বলল, কিরে মিতু, কি হলো তো? সারাদিন ধরে এমন মুখ গুমরা করে রেখেছিস কেন? ক্যান্টিনেও চুপ করেছিলি, এখনো কথা বলছিস না। আমার উপর আবার রাগ করছিস নাকি? মিতু হঠাৎই থেমে গেল। তার চোখ দুটো রাগে জ্বলছে। সে হুসাইনের দিকে ফিরে কঠোর কণ্ঠে বলল, হ্যাঁ, রাগ করেছি, খুব রাগ করেছি। তোমার মতো একটা অসভ্য ছেলের সাথে কথা বলতে আমার ইচ্ছে করছে না। তুমি কেন ওই মেয়েদের সাথে এত হাসাহাসি করছিলে, বিশেষ করে ওই বৃষ্টি নামের মেয়েটার সাথে? হুসাইন অবাক হয়ে মিতুর দিকে তাকালো। তার মুখে বিস্ময়। সে কোনো কারণ খুঁজে পাচ্ছিল না মিতুর এমন রাগের। আরে বাবা, কি বলছিস তুই? হাসাহাসি করা কি অন্যায়? ও তো আমার ক্লাসমেট, আর প্রজেক্টের ব্যাপারে কথা বলছিল। এতে তোর কি সমস্যা? মিতু আরও রেগে গিয়ে বলল, সমস্যা হচ্ছে না মানে? কেন হবে না সমস্যা? যখন তুমি ওর পাশে গিয়ে বসলে, ওর হাতে হাত দিয়ে হাসলে, আমার বুকের ভিতরটা কেমন যেন জ্বলে যাচ্ছিল। আমি ওখানে ছিলাম। তোমার কি একবারও মনে পড়েনি আমার সামনে তুমি কেন এমনভাবে অন্য মেয়ের সাথে কথা বলবে? হুসাইন হতবাক। তার মনে হলো মিতু হয়তো বন্ধুর প্রতি ঈর্ষা দেখাচ্ছে। সে হাসলো। আরে মিতু, তুই দেখছি একদম বাচ্চাদের মতো কথা বলছিস। ও তো আমার বন্ধু, আর ওটা তো শুধু আমাদের প্রজেক্টের কথা ছিল। এতে তো রাগ করার কি আছে? তুই তো আমার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা, আমাকে অন্য বন্ধুদের সাথে দেখলে তোর হিংসা হয় নাকি? মিতু চোখ দুটো বড় বড় করে ফেলল। হিংসে? আমার হিংসা হবে কেন? তুমি কি মনে করো তুমি আমার বন্ধু? আমার হিংসা হচ্ছে না, আমার রাগ হচ্ছে। তুমি কেন ওই মেয়েটাকে এত বেশি গুরুত্ব দিলে? তোমার কি মনে হয় না আমার খারাপ লাগে? হুসাইন মিতুর হাত ধরে ফেলল। তার কণ্ঠে এক ধরনের উদ্বেগ। আরে বাবা, কি খারাপ লাগছে? তুই তো জানিস আমি কেমন। আমার তো কোনো বদ মতলব নেই, আর বৃষ্টি তো আমার ক্লাসমেট। আমি তোকে সব কথাই বলি, তাহলে তোর এমন লাগছে কেন? তুই কি আমার উপর বেশি অধিকার কাটাচ্ছিস নাকি? মিতু হুসাইনের হাত ছাড়িয়ে নিল। তার চোখে জল চিকচিক করছে। অধিকার খাটাচ্ছি? হ্যাঁ, খাটাচ্ছি, কারণ আমার অধিকার আছে। আমি তোমার উপর অধিকার খাটাই কারণ আমি তোমাকে। মিতুর ঠোঁট কেঁপে উঠল। তার বুকের ভেতরটা ধুকপুক করছিল। সে তার ভালোবাসার কথা মুখে আনতে পারল না। হুসাইন মিতুর দিকে তাকিয়ে বলল, তার কণ্ঠে এক ধরনের উদ্বেগ, আরে মিতু, তুই এমন করছিস কেন? আমি তো তোকে সবসময় আমার সবচেয়ে কাছের বন্ধু ভাবি। মিতুর চোখ দুটো বড় বড় করে ফেলল। বন্ধু? হ্যাঁ, তুমি তো সবসময় আমাকে বন্ধুই ভাববে, আর আমি শুধু বন্ধু হয়েই থাকবো। যখন তুমি অন্য কারো হাত ধরবে, তখন কি আমার বুকের ভিতরটা ছিঁড়ে যাবে না? তোমার কি একবার মনে হয় না যে আমি অন্য কিছু চাই? হুসাইন হতাশভাবে নিজের চুল আঁচড়াচ্ছিল। আমি সত্যি বুঝতে পারি না মিতু, তোর এমন পাগলামের কোনো মানে হয় না। তুই শুধু শুধু রাগ করছিস। মিতু কাঁদতে কাঁদতে বলল, পাগলামি? হ্যাঁ, আমি পাগলি। তোমার জন্য আমি পাগলি। তুমি কি কখনো আমার দিকে তাকিয়েছো, আমার চোখের দিকে তাকিয়েছো, যেখানে কি তুমি কোনো দিনও শুধু বন্ধুত্ব দেখেছিলে নাকি অন্য কিছু?
হুসাইন মিতুর দিকে তাকিয়ে দেখল। মিতুর চোখে তখন সত্যি কিছু অন্য রকমের আবেগ খেলা করছিল, যা হুসাইন এর আগে কোনো দিন খেয়াল করেনি। সে অবাক হয়ে মিতুর দিকে তাকিয়ে রইল। মিতুর অভিমানী চোখ আর তার কথার গভীরতা হুসাইনের মনে নতুন করে এক প্রশ্ন জন্ম দিল। সে বুঝতে পারল না মিতু কেন এমন করছে। মিতুর রাগে অভিমানে মুখ ঘুরিয়ে দ্রুত পা চালালো বাড়ির দিকে। হুসাইন অসহায়ভাবে তার দিকে তাকিয়ে রইল। সন্ধ্যার পর মিতুর বাবা মা তাদের বসার ঘরে বসেছিলেন। মিতুর মা সেলাই করছিলেন, তার বাবা খবরের কাগজ পড়ছিলেন। এমন সময় হুসাইন তাদের ঘরে প্রবেশ করলো। সে মুখে এক ধরনের চিন্তার ছাপ নিয়ে বসে পড়ল। মিতুর মা স্নেহভরা কণ্ঠে বললেন, আয় বাবা হুসাইন, বস। কি হয়েছে? মুখটা এমন গোমরা কেন? আজ কলেজ থেকে আসার পর থেকে মিতুরও মুখ গোমরা করে আছে। কিছু হয়েছে নাকি? হুসাইন দীর্ঘশ্বাস ফেলল। আন্টি, মিতু আজ আমার সাথে খুব রাগ করেছে। আমি কিছুতেই বুঝতে পারছি না কেন। আমি ক্যান্টিনে বন্ধুদের সাথে গল্প করছিলাম, আর ওই বৃষ্টি নামের মেয়েটা আমাকে প্রজেক্টের ব্যাপারে আমার সাথে কথা বলতে এলো। মিতু ওটা দেখেই রেগে গেল। এখন বলছে আমি নাকি অন্য মেয়েদের সাথে ফষ্টি নষ্টি করছি। মিতুর বাবা খবরের কাগজ নামিয়ে রাখলেন, আর তার মুখে এক ধরনের চিন্তা ফুটে উঠল, কিন্তু তার চোখ দুটোতে এক মৃদু হাসি। ও এই ব্যাপার, আমি তো ভেবেছিলাম কি জানি হয়েছে। আরে বাবা, ও তো একটু অভিমান করবেই। ও তোকে ছোটবেলা থেকে পছন্দ করে, ওর তো একটু অধিকারবোধ থাকবেই। সে হয়তো চায় না তার বন্ধুর ভাগ অন্য কাউকে দিতে। হুসাইন অবাক হয়ে বলল, আঙ্কেল, মিতু আমাকে পছন্দ করে, কিন্তু ও তো আমার বন্ধু, ও তো সবসময় এমন করে। মিতুর মা হাসলেন। হ্যাঁ বাবা, মিতু তোকে ছোটবেলা থেকেই পছন্দ করে, খুব ভালোবাসে। যখন তুই ছোট ছিলি তখন থেকে ও তোর পেছনে খুরখুর করত। তোর পছন্দের খাবার, তোর পছন্দের জিনিস সব ও মনে রাখতো। হুসাইন মাথা চুলকে বলল, আন্টি, আমি তো ওকে সবসময় আমার বেস্ট ফ্রেন্ড ভেবেছি। ও যখন রাগ করতো আমি ভাবতাম ও বোধহয় বন্ধুর উপর অধিকার কাটাচ্ছে। মিতুর মা মৃদু হেসে বললেন, সব অনুভূতি কি আর মুখে বলা যায় বাবা? কিছু অনুভূতি চোখের ইশারায় বুঝে নিতে হয়, কিছু অনুভূতি অভিমানের আড়ালে লুকিয়ে থাকে। মিতু যখন ছোট ছিল তখনও তোকে ওর বন্ধুদের চেয়েও বেশি কাছে পেতে চাইতো। তুই অন্য কারোর সাথে কথা বললে ওর মন খারাপ হতো, কারণ ও চাইতো তুই যেন শুধু তারই বন্ধু হয়ে থাকিস। ও তখন আমার কাছে এসে তোর বিরুদ্ধে অভিযোগ করত তুই তার সাথে কম সময় কাটাচ্ছিস বলেই। ঠিক সেই মুহূর্তে মিতু ঘরে প্রবেশ করলো। তার চোখ দুটো তখনও ফোলা। সে হুসাইনের দিকে একবার তাকিয়ে মুখ ঘুরিয়ে নিল। মিতুর বাবা হুসাইনের দিকে তাকিয়ে হাসলেন। এই যে দেখ তোর অভিযুক্ত। এ মিতু, কি ব্যাপার? হুসেইনকে নাকি তুমি আজ খুব বকেছ? মিতু চোখ রাঙিয়ে বলল, হ্যাঁ, বকেছি। ও যা করেছে তাতে বকা খাওয়া উচিত ওর। তুমি তো সব সময় ওর পক্ষ নেবে বাবা। তুমি জানো না ও কি করেছে। মিতুর মা হাসলেন। কি করেছে শুনি? অন্য মেয়ের সাথে কথা বলেছে? আচ্ছা হুসাইন, তুই কি বৃষ্টিকে সত্যি শুধু একজন ক্লাসমেট হিসাবেই দেখেছিস, নাকি তার থেকেও বেশি কিছু? হুসাইন দ্রুত উত্তর দিল, আন্টি, বৃষ্টি শুধু আমার ক্লাসমেট, আর ওর সাথে আমার সম্পর্কের প্রজেক্ট নিয়ে কথা বলার জন্য। মিতু যে ভাবছে তা একদম বল। আমি জানি মিতু আমাকে কতটা বিশ্বাস করে। আমি ওকে কখনো কষ্ট দিতে চাইনি। মিতুর বাবা হাসি মুখেই বললেন, মিতু, হুসেইন যখন বলছে তখন ওকে বিশ্বাস কর। হুসেইন খারাপ ছেলে নয়। আমরা তো হুসেইনকে ছোটবেলা থেকেই জানি। মিতু তখনও পুরোপুরি নরম হয়নি। সে মুখ ঘুরিয়ে বলল, জানি আমি। তোমরা তো সব সময় ওর পক্ষই নাও, আর ও সারাদিন আমাকে শুধু খ্যাপায় আর খ্যাপায়। হুসাইন মিতুর দিকে তাকিয়ে হাসল। আঙ্কেল, আন্টি, আমি জানি আমি অনেক বোকা ছিলাম। মিতুর অভিমানগুলো আমি বুঝতে পারিনি, কিন্তু এখন আমি বুঝতে পারছি আমি ওর সাথে আর কোনো দিনও এমন কিছু করব না যাতে ও কষ্ট পায়। আমি ওর খেয়াল রাখবো। মিতুর মা হাসলেন। দুষ্টামি করবে না কেন? একটু খুনসুটি না করলে তো সম্পর্ক জমবেই না। তোমরা বড় হচ্ছ, তোমাদের বোঝাপড়া আরো গভীর হবে। আমরা তো শুধু চাই তোমরা ভালো থাকো। হুসাইন মিতুর দিকে তাকিয়ে দেখল। মিতুর চোখে এখনও অভিমান, কিন্তু তার ঠোঁটে এক ফালি হাসি উকি দিচ্ছে। হুসাইন বুঝতে পারল মিতুর এই রাগ, এই অভিমান তার সবটাই এক গভীর অনুভূতিরই প্রকাশ। তার মনে হলো মিতু ছাড়া তার জীবনটা যেন অনেকটাই অসম্পূর্ণ।
কিন্তু হোসাইন এখনও পুরোপুরিভাবে বুঝতে পারল না যে মিতু তাকে মনে প্রাণে ভালোবাসে। গল্প এখনও শেষ হয়নি, আসল রহস্যের উন্মোচন এখনও হয়নি, আসল টুইস্ট এখনও বাকি আছে। ধৈর্য ধরে শুনতে থাকুন। এভাবেই খুনসুটি আর মান অভিমানের মধ্যেই তাদের কলেজ জীবন শেষ হলো। হুসাইনের মনে তখন একটাই স্বপ্ন, সেনাবাহিনীতে যোগ দেওয়া। এটা ছিল মিতুর বাবার আদেশ এবং হুসাইনের নিজেরও দেশের সেবা করার তীব্র আকাঙ্ক্ষা। মিতু এই স্বপ্ন জানত, তাই তার মনে আনন্দ আর অজানা ভয়ে মিশ্র অনুভূতি ছিল। এক মেঘলা সকালে গ্রামের ছোট্ট রেলওয়ে স্টেশনে হুসাইন সেনাবাহিনীর উদ্দেশ্যে রওনা হলো। সাধারণ পোশাকে, কাঁধে ব্যাগ নিয়ে সে ট্রেনের অপেক্ষায়। মিতু, তার বাবা মা এবং কয়েকজন আত্মীয় তাকে বিদায় জানাতে এসেছেন। মিতুর চোখে জল, ঠোঁট কাঁপছে। হুসাইন দৃঢ় প্রতিজ্ঞ, কিন্তু তার চোখে মিতুর প্রতি এক কোমল অনুভূতি। মিতু তার হাত ধরে ফেলল, কণ্ঠে এক আকুতি। হোসেন, তুমি কি সত্যি চলে যাচ্ছ? আমি জানি তুমি দেশের সেবা করতে চাও, কিন্তু এই গ্রাম ছেড়ে, আমাকে ছেড়ে তুমি এত দূরে চলে যাবে? হুসাইন মিতুর হাতের ওপর নিজের হাত রেখে হাসল, তাকে আশ্বস্ত করার চেষ্টা করল। আরে পাগলি, এমন করছিস কেন? আমি কি চিরদিনের জন্য চলে যাচ্ছি নাকি? ট্রেনিং শেষ হলেই তো ফিরে আসবো। আর দেশের জন্য কিছু করতে পারার সুযোগটা কি ছেড়ে দেওয়া উচিত? মিতুর চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। ফিরে আসবে? কতদিন পর ফিরে আসবে? এই শহর তো অনেক দূরে, ওখানে তোমাকে দেখবো না, তোমার সাথে কথা বলতে পারবো না, তখন কি হবে? আমার তো ভয় করছে হোসেন। হুসাইন মিতুর গাল ছুঁয়ে বলল, ভয় কিসের পাগলি? আমি তো আছি, আর মোবাইল আছে, ঠিক আছে? যখন মন চাইবে কথা বলবো। আর তুই যদি আমাকে ভুলে যাস, আমি কিন্তু ঠিক খুঁজে বের করব, আবার তোর সাথে ঝগড়া শুরু করব। মিতু হালকা হাসল, কিন্তু তার চোখের কোণে তখনও জল। তোমার সাথে ঝগড়া করাটা আমার খুব ভালো লাগে, তোমার দুষ্টামিগুলো, তোমার হাসিগুলো। আমি কি করে থাকবো তোমাকে ছাড়া? হুসাইনের মুখটা কিছুটা গম্ভীর হলো। সে মিতুর দিকে তাকিয়ে বলল, মিতু, তুই তো আমার সবচেয়ে কাছের বন্ধু। তোর সাপোর্ট ছাড়া আমি কি আর এত দূর আসতে পারতাম নাকি? আমি জানি তুই খুব শক্ত, তুই আমার জন্য অপেক্ষা করবি, তাই না? মিতু হুসাইনের বুকে মাথা রাখল, তার কণ্ঠস্বর আবেগে ভারী হয়ে উঠল। আমি সব সময় তোমার জন্য অপেক্ষা করব হোসেন। তুমি যে স্বপ্ন দেখেছো সেটা যেন পূরণ হয়। শুধু আমাকে ভুলে যেও না, আর নিজের খেয়াল রেখো। হঠাৎ ট্রেন আসার হুইসেল বেজে উঠল। হুসাইন মিতুর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। এটা একটা নতুন জীবনের শুরু। হুসাইন মিতুর হাত ছেড়ে দিয়ে ব্যাগটা কাঁধে তুলে নিল। মিতুর বাবা মা হুসাইনের পিঠ চাপড়ে আশীর্বাদ করলেন। মিতুর বাবা হুসাইনের দিকে তাকিয়ে বললেন, সাবধানে যাস বাবা, আর নিজের খেয়াল রাখিস, আমাদের কোনো চিন্তা করিস না। মিতুর মা হুসাইনের কপালে চুমু দিয়ে বললেন, ভালো করে থাকিস বাবা, আর মনে রাখিস এই বাড়িটা সব সময় তোর জন্য খোলা, যখন মন চাইবে চলে আসিস। হুসাইন সবার কাছ থেকে বিদায় নিয়ে ট্রেনের কামরার দিকে এগিয়ে গেল। মিতু প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রইল, তার চোখে এক অনিশ্চিত ভবিষ্যতের ভয়। হুসাইন ট্রেনের জানালা দিয়ে মিতুর দিকে শেষবারের মতন হাত নাড়ল। ট্রেন ধীরে ধীরে স্টেশন ছেড়ে চলে গেল। মিতুর চোখের সামনে থেকে হুসাইন ক্রমশ দূরে মিলিয়ে গেল। তার মনে হলো তার জীবনের একটি অংশ যেন হুসাইনের সাথে দূরে চলে গেল। কয়েক মাস পর হুসাইন সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে। তার অসামান্য পারফরমেন্স দেখে সবাই মুগ্ধ। কঠোর পরিশ্রম, তীক্ষ্ণ বুদ্ধিমত্তা এবং অসাধারণ নেতৃত্ব গুণ তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে। কঠিনতম প্রশিক্ষণগুলো সে হাসি মুখে পার করছে। তার পাশে সবসময় থাকে তার অ্যাসিস্ট্যান্ট রিয়া। রিয়া একজন স্মার্ট, কর্মঠ এবং অত্যন্ত বিচক্ষণ মেয়ে। সে হুসাইনের প্রতিটি নির্দেশের প্রতি মনোযোগ দেয় এবং তাকে প্রয়োজনীয় সব তথ্য ও সহায়তা দেয়। একদিন সকালে ফায়ারিং রেঞ্জে হুসাইন লক্ষ্যভেদে প্রশিক্ষণ দিচ্ছিল। রিয়া তার পাশে দাঁড়িয়ে প্রতিটি ডেটা রেকর্ড করছিল। রিয়া হুসাইনের দিকে তাকিয়ে বলল, স্যার, আপনার আজকে স্কোর দুর্দান্ত। আপনি একেবারে সব টার্গেট হিট করেছেন। আপনার মতো দক্ষ শুটার এই ব্যাচে আর নেই। হুসাইন হাসল, তার মুখে সামান্য ঘামের রেখা। ধন্যবাদ রিয়া, এটা তো শুধু অনুশীলন, আসল কাজ তো যুদ্ধের মাঠে, সেখানে এর চেয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। রিয়া তার নোটবুক বন্ধ করে বলল, আপনার প্রস্তুতি দেখলে মনে হয় আপনি যে কোনো পরিস্থিতির জন্যই প্রস্তুত স্যার। আপনি শুধু আমাদের ব্যাচের সেরা নন,
আমি মনে করি আপনার মতো কর্মকর্তা সচরাচর দেখাই যায় না। হুসাইন রিয়ার দিকে তাকিয়ে একটু হাসল। তুমি একটু বেশি আমার প্রশংসা করছো রিয়া। সবাই নিজের মতো করে চেষ্টা করছে। রিয়া হুসাইনের চোখে চোখ রেখে বলল, না স্যার, আমি মোটেও বাড়িয়ে বলছি না। আপনার কাজের প্রতি একাগ্রতা, আপনার ডিসিপ্লিন সব কিছুই অনুপ্রেরণামূলক। যখন আমি প্রথমে এই টিমে এসেছিলাম ভেবেছিলাম কাজটা খুব কঠিন হবে, কিন্তু আপনার সাথে কাজ করাটা খুবই সহজ। হুসাইনের মুখটা একটু উজ্জ্বল হলো। ধন্যবাদ রিয়া। তোমার মতো একজন বিচক্ষণ অ্যাসিস্ট্যান্ট পাওয়া আমার জন্য সৌভাগ্যের। তুমি সবসময় আমার পাশে আছো, আমার সব কাজে সাহায্য করছো। এটা আমার জন্য অনেক বড় সাপোর্ট। রিয়া একটু লজ্জা পেল, তার ঠোঁটে এক ফালি হাসি দেখা গেল। আমার কাজই তো আপনাকে সাপোর্ট করা স্যার। আপনি যদি ভালো করেন তাহলে আমারও ভালো লাগবে। তাদের এই কথোপকথন তাদের কাজ এবং সম্পর্ককে আরও বেশি বোঝাপড়ার জায়গায় নিয়ে যাচ্ছিল। রিয়া হুসাইনকে এতটাই ভালোভাবে চিনত যে হুসাইনের কোনো কথা বলার আগেই সে বুঝতে পারত হুসাইন কী বলতে চায়। তাদের বোঝাপড়া দেখে প্রশিক্ষণের অন্য সদস্যরাও মাঝে মাঝে কৌতূহল প্রকাশ করত। হুসাইন রিয়াকে একজন অত্যন্ত নির্ভরযোগ্য সহকর্মী হিসেবেই দেখত, যার উপস্থিতি তার কাজকে আরও সহজ করে দিত। অন্যদিকে গ্রামে মিতুর দিনগুলো হুসাইনকে ছাড়া খুব একাকীই কাটছিল। সে নিয়মিত হুসাইনের সাথে যোগাযোগ করার চেষ্টা করত, কিন্তু সামরিক প্রশিক্ষণের ব্যস্ততার কারণে হুসাইন সব সময় উত্তর দিতে পারত না। মিতুর মনটাও খারাপ হয়ে যেত। তার বন্ধুদের কাছ থেকে মাঝে মাঝে হুসাইন সম্পর্কে টুকরো খবর আসতো, কিন্তু সেই সব খবরে একটা নতুন নাম তার কানে আসছিল, রিয়া। একদিন মিতু তার বান্ধবী সোনিয়ার সাথে বসে গল্প করছিল। সোনিয়া শহরের কলেজে পড়তো, তাই তার কাছে বাইরের খবর বেশি আসতো। সোনিয়া উৎসুক হয়ে বলল, জানিস মিতু, আমার ভাইও ওই প্রশিক্ষণে আছে। শুনলাম হুসাইনের সাথে নাকি ওর অ্যাসিস্ট্যান্ট রিয়া নামের একটা মেয়ে বেশ ভালো সম্পর্ক হয়েছে। ওরা নাকি সবসময় একসাথে থাকে, সব কিছুতেই একসাথে দেখা যায় ওদের। মিতুর মুখের হাসি নিমিষেই মিলিয়ে গেল। তার বুকের ভেতরটা ধুকপুক করে উঠল। কি বলছিস তুই সোনিয়া? রিয়া ও তো শুধু ওর অ্যাসিস্ট্যান্ট, অন্য কোনো সম্পর্ক হতেই পারে না। সোনিয়া কাঁধ ঝাঁকালো। আরে বাবা, আমি যা শুনেছি তাই তো বলেছি। ও তো সব জায়গায় হুসাইনের সঙ্গেই থাকে, আর লোক তো বলাবলি করছে ওদের নাকি ভালো সম্পর্ক। মিতুর মনে ভয় ও কষ্ট দানা বাঁধতে লাগলো, তার গলা শুকিয়ে গেল। লোক যা ইচ্ছা তাই বলবে, আমি এসব বিশ্বাস করি না। হোসেন এমনটা করতেই পারে না। আরে বাবারে, তুই রাগ করছিস কেন? আমি তো শুধু তোর ভালোর জন্যই বললাম। তুই তো ওর জন্য সারাদিন ছটফট করিস, তাই বললাম আর কি। মিতু সেই দিন রাতে ঘুমাতে পারল না। তার মনের মধ্যে রিয়া নামটি ঘুরপাক খাচ্ছিল। হোসেন কি আমাকে ভুলে যাচ্ছে? আমার ভালোবাসা কি এতই দুর্বল যে সে অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়বে? না, আমি এটা হতে দেব না। মিতুর মনে গভীর আশঙ্কা বাসা বাঁধল। তার চোখে হুসাইনের হাসি মুখ, তার সেই স্মার্ট পোশাক আর তার পাশে রিয়াকে কল্পনা করতেই তার বুকের ভেতরটা ছিটকে উঠল। তার মনে হলো হুসাইন হয়তো তাকে ভুলে গেছে, অথবা অন্য কাউকে তার জীবনে স্থান দিয়েছে। এই ভয়, এই কষ্ট মিতুর ভেতরটা কুড়ে কুড়ে খাচ্ছিল। সে জানতো না এই খবরটি ভুল তথ্য, যা তাকে আরও বেশি অন্ধকারে ঠেলে দিচ্ছিল। তার পৃথিবীটা যেন মুহূর্তেই ধোঁয়াশাচ্ছন্ন হয়ে গেল। এখন আপনারা হয়তো ভাববেন যে প্রশিক্ষণে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কোথা থেকে এলো। তাহলে এটা ক্লিয়ার করে দিতে চাই যে মিতুর বাবা নিজেই তার জন্য একটা অ্যাসিস্ট্যান্ট রেখে দিয়েছিল, যেন হুসাইনের কোনো সমস্যা না হয়, যেটা মিতু জানে না। এখন আরেকটা প্রশ্ন হতে পারে, মিতুর বাবা কিভাবে এটা করলো? সেটার উন্মোচন ধীরে ধীরে হবে। ধৈর্য ধরে শেষ অবধি শুনতে থাকুন। চলুন এবার বর্তমানে ফিরে আসি। তুমি কি মনে করো আমার বাবা মা তোমাকে এই বাড়িতে শুধু আশ্রয় দেওয়ার জন্য এনেছিলেন? তারা তোমাকে নিজের সন্তানের মতো ভালোবাসেন, কারণ তারা জানতেন আমি তোমাকে কতটা চাই। কিন্তু তুমি তাদের ভালোবাসা ও মর্যাদা রেখেছো হোসেন, আমাদের সবার বিশ্বাস ভেঙে দিয়েছো। হুসাইন মিতুর কথাগুলো শুনে চমকে উঠল। মিতুর বাবা তাকে কতটা ভালোবাসতেন সে তো জানে। ছোটবেলা থেকেই তারা তাকে নিজের ছেলের মতো স্নেহ করেছেন, যত্ন নিয়েছেন। তার প্রতিটি পড়াশোনার দায়িত্ব, তার প্রতিটি ভালো মন্দে তারা পাশে ছিলেন। এই মুহূর্তে তার মনে হলো সে কেবল মিতুকে না, এই পুরো পরিবারকেই আঘাত করেছে। হুসাইন মিতুর দিকে তাকিয়ে কম্পিত স্বরে বলল, তার চোখে গভীর আকুতি। মিতু, আমি সত্যি বুঝতে পারিনি। আমি জানি আমি অনেক বড় ভুল করেছি, তোমার অনুভূতিগুলো আমি বুঝতে পারিনি। কিন্তু বিশ্বাস করো, আমি কোনোদিনও তোমার সাথে প্রতারণা করিনি।
আমি জানি তুমি আমার উপর কতটা অধিকার খাটাও, কারণ আমি জানি এই পরিবারটা আমাকে কতটা দিয়েছে। আমি তোমাকে কখনো কষ্ট দিতে চাইনি মিতু, কখনো না। মিতুর রাগ যেন ক্রমশ গলেই যাচ্ছিল। হুসাইনের চোখে দেখা অনুশোচনা আর গভীর বিশ্বাসে সে ধীরে ধীরে শান্ত হলো। মিতু দেখল হুসাইন সত্যি কথা বলছে, তার চোখে কোনো ছলনা নেই। হুসাইন মিতুর হাত দুটো ধরল। তার চোখে ছিল এক অদ্ভুত মিশ্র অনুভূতি, দুঃখ, বিস্ময় আর এক নতুন উপলব্ধির ঝলক। সে মিতুর দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে শান্ত স্বরে বলল, মিতু, তুমি রিয়াকে নিয়ে যে ভুল খবর পেয়েছো সেটা সত্যি নয়। রিয়া আমার সহকারী, আমার সামরিক টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য। আমাদের সম্পর্ক সম্পূর্ণই পেশাগত, এর বেশি কিছু নয়। সে শুধু আমার অ্যাসিস্ট্যান্ট, একজন সহকর্মী। মিতু হুসাইনের কথা শুনে ধীরে ধীরে তার বিশ্বাস ফিরে পাচ্ছিল। তার চোখে এক ঝলক স্বস্তি দেখা গেল। সত্যি বলছো? তুমি মিথ্যে বলছো না তো হুসাইন? আমার বুকটা যে ভয়ে শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম তুমি। হুসাইন মিতুর হাত আরও শক্ত করে ধরে বলল, তার কণ্ঠে দৃঢ় আশ্বাস, আমি কোনোদিনও তোমার সাথে মিথ্যা বলিনি মিতু, আর ভবিষ্যতেও বলবো না। রিয়া একজন অত্যন্ত দক্ষ অফিসার। সে আমার কাজে সাহায্য করে, আমার পাশে থাকে, ব্যাস এটুকুই। এর বাইরে আর কোনো সম্পর্ক নেই। মিতুর চোখে স্বস্তি আর আনন্দ একসঙ্গে ঝিলিক দিয়ে উঠল। তার মাথা থেকে যেন বিশাল এক বোঝা নেমে গেল। মিতু হুসাইনের কথা বিশ্বাস করলো, কারণ মিতু জানে আজ পর্যন্ত হুসাইন কোনো দিন কোনো কথাই মিথ্যা বলেনি। সে হুসাইনের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আমি আমি তাহলে ভুল বুঝেছিলাম। কিন্তু লোকে যে বলেছিল, আমার মনে হয় ভয়ে ডুকরে গিয়েছিলাম। সেটা আমি কি করে তাড়াতাম? হুসাইন মিতুর গাল ছুঁয়ে বলল, তার কণ্ঠে এক ধরনের ক্ষমা প্রার্থনা। আমি জানি তুমি কষ্ট পেয়েছো মিতু, আমি জানি আমার জন্যই তোমার এমনটা হয়েছে। আমার উচিত ছিল তোমাকে সবকিছু খুলে বলা, আমারই উচিত ছিল তোমার অনুভূতিগুলো আরও আগে বোঝা। আমি আসলে খুবই বোকা। মিতু হুসাইনের দিকে তাকিয়ে হাসলো। সেই হাসি যেন হাজার সূর্যের আলো ছড়িয়ে দিল। তার চোখে আনন্দের জল চিকচিক করছিল। বোকা? তুমি বোকা নও হুসাইন, তুমি শুধু একটু দেরিতে বুঝো। বারান্দায় মৃদু বাতাস বইছে, গাছের পাতা কাঁপছে। হুসাইন মিতুর হাত ধরেছিল। এবার সে মিতুর দিকে আরও এক ধাপ এগিয়ে গেল। তার চোখে মিতুর প্রতি এক গভীর ভালোবাসা ফুটে উঠেছে, যা সে এর আগে কোনো দিনও উপলব্ধি করেনি। হুসাইন মিতুর হাত দুটো নিজের হাতের মধ্যে নিয়ে কপালে আলতো করে চুমু খেল। তার কণ্ঠস্বর আবেগে কাঁপছিল। মিতু, আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। এতদিন বুঝতে পারিনি, কিন্তু আজ তোমার প্রতিটি অভিমান, তোমার প্রতিটি রাগ, তোমার প্রতিটি অভিযোগ, সব কিছুর আড়ালে আমি তোমার এই ভালোবাসাটাকেই খুঁজে পেয়েছি। আমার জীবনের প্রতিটা মুহূর্তে তুমি ছিলে, আর আমি সেটা বুঝতে পারিনি। মিতুর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তার মুখে এক ঝলমলে হাসি। সে আর কিছু বলতে পারল না, শুধু হুসাইনের দিকে তাকিয়ে রইল। তার এতদিনের অপেক্ষা, এতদিনের লুকোনো ভালোবাসা আজ যেন পূর্ণতা পেল। মিতু হুসাইনের হাত ধরে তার দিকে ঝুঁকে এলো। আমিও তোমাকে ভালোবাসি হুসাইন, সব সময়, ছোটবেলা থেকে। আমি ভেবেছিলাম তুমি বুঝি কোনোদিনও বুঝবে না আমার যে কত কষ্ট হয়েছে। হুসাইন মিতুকে কাছে টেনে নিয়ে আলতো করে জড়িয়ে ধরল। মিতু তার বুকে মুখ লুকিয়ে কাঁদতে লাগলো। হুসাইনের মনে হলো তার জীবনের সবচেয়ে বড় ভুলটা বুঝে আজ শুধরে গেল। মিতুর উষ্ণতা তার বুকের ভেতরটা শান্ত করে দিল। হুসাইন মিতুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আর কোনোদিনও তোমাকে কাঁদতে দেবো না মিতু। আমি সবসময় তোমার পাশে থাকবো। আমি তোমার ভালোবাসা পেয়ে আজ নিজেকে ধন্য মনে করছি। আমি জানি আমি অনেক দেরি করে ফেলেছি, কিন্তু এখন আর কোনো ভুল করব না। মিতু মাথা তুলে হুসাইনের দিকে তাকিয়ে হাসল। তার চোখে জল ভেজা হলেও সেই হাসিতে ছিল সীমাহীন সুখ। আমি তো শুধু এইটাই চেয়েছিলাম হুসাইন, তোমার ভালোবাসা, আর কিছু নয়। তারা দুজন কিছুক্ষণ নীরবে একে অপরকে জড়িয়ে রইল। বারান্দার নিস্তব্ধতা যেন তাদের ভালোবাসার সাক্ষী দিচ্ছিল। হুসাইনের মনে হলো তার সামরিক জীবনে যত কঠিন চ্যালেঞ্জে আসুক না কেন, মিতুর এই ভালোবাসা তাকে সব মোকাবেলা করার শক্তি দেবে। এই মুহূর্তে তাদের ভুল বোঝাবুঝি, অভিমান সব কিছু যেন এক নতুন সম্পর্কের পা থেকেও হয়ে উঠল। তাদের মনে হলো যেন নতুন করে জন্ম হয়েছে ভালোবাসার। মিতুর বাবা মা বসার ঘরে বসেছিলেন। তাদের চোখে ছিল এক অদ্ভুত তৃপ্তি। তারা জানতেন এই মুহূর্তটা আসবে।
হুসাইন আর মিতু হাতে হাত রেখে বারান্দা থেকে এসে তাদের সামনে দাঁড়ালো। মিতুর মুখে এক নতুন লজ্জা আর চোখে ঝলমলে আনন্দ। হুসাইনের মুখে ছিল এক দৃঢ় প্রতিজ্ঞা আর মিতুর গভীর ভালোবাসা। মিতুর বাবা হুসাইনের দিকে তাকিয়ে হাসলেন, তার চোখে এক ধরনের কৌতুকপূর্ণ দৃষ্টি। কি ব্যাপার হুসাইন, আমার মেয়ের অভিমান ভাঙাতে এত সময় লাগলো? আমি তো ভেবেছিলাম তুই আরো দ্রুত কাজটা করবি। হুসাইন কিছুটা লজ্জিত হয়ে হাসল। আঙ্কেল, আমি আসলে এতটাই বোকা ছিলাম যে মিতুর ভালোবাসাটা বুঝতেই পারিনি। আমারই বলছিল। মিতুর মা মিতুকে কাছে টেনে নিলেন, কপালে চুমু খেয়ে বললেন, আহারে, আমার মেয়েটা যে কতদিন ধরে এই মুহূর্তটার জন্য অপেক্ষা করছিল। অবশেষে অপেক্ষার অবসান ঘটল। এখন হুসাইনকে তোর করে পেয়ে গেছিস মা। মিতু মাথা নিচু করে হাসল। হুসাইন মিতুর বাবার দিকে তাকিয়ে বলল, আঙ্কেল, আমি সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা আমাকে যা দিয়েছেন তা আমি কোনোদিনও ভুলবো না। মিতু ছাড়া আমার জীবনটা অসম্পূর্ণ। মিতুর বাবা হুসাইনের দিকে তাকিয়ে এক রহস্যময় হাসি হাসলেন। অসম্পূর্ণ তো হবেই বাবা, এই তোকে আমরা তো ছোটবেলা থেকেই দেখছি। আচ্ছা, তুই কি জানিস তোর অ্যাসিস্ট্যান্ট রিয়াকে তোর পাশে রেখেছিল? হুসাইন অবাক হয়ে মিতুর বাবার দিকে তাকালো। মিতুও হুসাইনের দিকে তাকালো, তার চোখে প্রশ্ন। কে রেখেছিল আঙ্কেল? মিতুর বাবা হাসলেন, তার চোখে দুষ্টুমির ঝলক। আর কেউ নয়, আমি রেখেছিলাম তোর সুবিধার জন্য, যেন তোর সামরিক জীবনে কোনো প্রকার কষ্ট না হয়, কোনো অসুবিধা না হয়। রিয়ার বাবা আমার পরিচিত। আমি ওকে বলেছিলাম তুই যখন সেনাবাহিনীতে যোগ দিবি তখন রিয়া যেন তোর অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে। ও খুব দক্ষ আর এখন অফিসার। আমি জানতামও ও তোর কাজে অনেক সাহায্য করবে। মিতুর এই কথা শুনে বিস্ময় চোখ বড় বড় করে ফেলল, তার মুখটা আবারও রাগে লাল হয়ে উঠল। সে হুসাইনের দিকে এক ঝলক তাকিয়ে তারপর বাবার দিকে ফিরে চিৎকার করে বলল, বাবা, তুমি এসব কি বলছো? তুমি জানতে, তুমি জেনেও আমাকে বলনি? তাহলে রিয়াকে নিয়ে আমার মনে যে এত কষ্ট ছিল, তুমি সব জানতে। এটা কি তোমার প্ল্যান ছিল? মিতুর বাবা হাসতে হাসতে বললেন, হ্যাঁ রে পাগলি, সবই আমার প্ল্যান ছিল। হুসাইন যখন প্রথমে সেনাবাহিনীতে গেল তুই তখন খুব ভেঙে পড়েছিলি। সারা দিন চুপচাপ থাকতিস, মন মরা হয়ে ঘুরতিস। তোর এই অবস্থা দেখে আমার মনে হলো কিছু একটা করা দরকার। তখনই আমার মাথায় এই বুদ্ধিটা এলো। আমি চেয়েছিলাম তুই যেন নিজেই হুসাইনকে তোর ভালোবাসার কথা বলে দিস, কারণ আমি জানতাম তুই যতদিন হুসাইনকে সরাসরি ভালোবাসার কথা না বলবি ততদিন তোদের এই ভালোবাসা পূর্ণতা পাবে না। তাই আমি রিয়াকে লাগিয়েছিলাম যেন তুই জিলাস ফিল করে সোজা তোর ভালোবাসার কথা বলে দিস। মিতুর আগে মাটিতে পা ঠুকল। তুমি আমাকে এত বড় একটা মিথ্যে কথা বলতে দিলে, আমি যে কত রাত ঘুমাতে পারিনি, কত কেঁদেছি, আর তুমি এসব দেখে মজা নিচ্ছিলে। মিতুর মা মিতুকে শান্ত করার চেষ্টা করলো। আহা মিতু, তোর বাবা তো তোর ভালোর জন্যই করেছে। দেখ, আজ তোর ভালোবাসাটা প্রকাশ পেল। হুসাইনও বুঝতে পারলো তুই ওকে কতটা ভালোবাসিস। হুসাইন মিতুর দিকে তাকিয়ে হাসল, তার চোখে এক নতুন উপলব্ধি। সে মিতুর হাত ধরে বলল, মিতু, আঙ্কেল ঠিকই করছেন। তোমার এই রাগ, তোমার এই অভিমান সবটা দেখে আমি বুঝতে পারছিলাম তুমি আমাকে কতটা ভালোবাসো। উনি যা করেছেন তা আমাদের ভালোর জন্যই। মিতু তখনও রেগেছিল, কিন্তু তার রাগটা যেন ভালোবাসার মোড়কে আবৃত। সে বাবাকে উদ্দেশ্য করে বলল, তোমার এই প্ল্যানের জন্য আমি যে কত কষ্ট পেয়েছি তা তুমি কোনোদিনও বুঝবে না। তুমি তো সবসময় আমার সাথে এমন দুষ্টামি করো, কিন্তু আজ তুমি আমাকে সবচেয়ে বড় উপহারটা দিলে বাবা। মিতুর বাবা হাসলেন। হ্যাঁ জানি আমি। এবার তোরা দুজন বিয়ে করবি, এটাই আমার ইচ্ছা। আমি চাই আমাদের পরিবারের মধ্যে নতুন করে এক আনন্দ আসুক। সবাই হাসিতে ফেটে পড়ল। মিতু হুসাইন একে অপরের দিকে তাকিয়ে হাসল। পরিবারের মধ্যে খুশির পরিবেশ ছড়িয়ে পড়ল। তাদের ভালোবাসার এই নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। কয়েক সপ্তাহ পরে মিতু আর হুসাইনের বিয়ের আয়োজন চলছে ধুমধাম করে। বাড়ির উঠোনে শামিয়ানা টাঙানো হয়েছে, রঙিন আলোয় ঝলমল করছে চারিদিক। আত্মীয় স্বজনদের ভিড়, আনন্দের কোলাহল। মিতু লাল বেনারসি শাড়িতে সেজেছে, তাকে দেখতে এক রাজকন্যার মতো লাগছে। হুসাইন শেরওয়ানি পরেছে, তার চোখে এক নতুন ঝলক। অবশেষে 3 কবুলের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হলো।
মিতু আনন্দে কাঁদছে, তার এতদিনের ভালোবাসা পূর্ণতা পেয়েছে। মিতুর বাবা বললেন, আর কাঁদতে নেই মা, এবার তো তোর নতুন জীবন শুরু। হুসাইন আছে তোর পাশে। মিতুর মা মিতুকে জড়িয়ে ধরে বললেন, সুখে থাকিস মা। আর হুসাইন, আমার মেয়েটাকে সবসময় সুখে রাখিস বাবা। হুসাইন মিতুর বাবার হাত ধরে বলল, আমি সবসময় মৃত্যুর খেয়াল রাখবো আঙ্কেল, ওকে কোনোদিনও কষ্ট দিব না। হুসাইন আর মিতু এই বাড়িতেই থাকবে, কিন্তু তার বাবা মা এমন দৃশ্য তৈরি করলো যেন তারা তাদের মেয়েকে এই বাড়ি থেকে বিদায় দিচ্ছে। এবার মিতু আর হুসাইন নতুন জীবনের দিকে পা বাড়ালো। নতুন স্বপ্ন, নতুন প্রতিজ্ঞার এক নতুন ভালোবাসার সম্পর্ক। বাসর ঘরটা ফুলের সুগন্ধে মম করছে, নরম আলোয় ঘরটা এক মায়াবী রূপ নিয়েছে। মিতু বিছানার একপাশে ঘুমটা টেনে বসে আছে, তার বুকের ভেতরটা ধুকপুক করছে। হুসাইন ঘরে প্রবেশ করলো, তার মুখে এক ঝলক হাসি। সে ধীরে ধীরে মিতুর কাছে এগিয়ে গেল। হুসাইন মিতুর পাশে বসে মিতুর হাতের ওপর হাত রাখলো। তার কণ্ঠস্বরে ছিল এক গভীর আবেগ। মিতু, তুমি কতটা সুন্দর হয়েছো তা তুমি কল্পনা করতে পারছো? আমার তো বিশ্বাস হচ্ছে না যে তুমি এখন আমার স্ত্রী। মিতু লজ্জায় আরও বেশি ঘোমটার আড়ালে চলে গেল, তার গাল দুটো রাঙা হয়ে উঠল। তুমি এমন করে কথা বলছো কেন? হুসাইন মিতুর ঘোমটা সরিয়ে তার মুখটা দেখল। মিতুর চোখে দুটো লজ্জায় নামানো। আমি সত্যি বলছি মিতু, আমি কোনোদিনও ভাবিনি আমাদের সম্পর্কটা এতটা গভীরে যাবে। আমার বোকা মনটা এত কিছুই বুঝতে পারেনি। মিতু হুসাইনের দিকে তাকিয়ে বলল, তার কণ্ঠস্বরে এক ধরনের অভিমানী সুর। বোকা তো বটে, আমি যে কতদিন ধরে তোমার জন্য অপেক্ষা করছি তোমার এই কথাটা শোনার জন্য, আর তুমি আমাকে এত কষ্ট দিয়েছো। হুসাইন মিতুর হাত ধরে কপালে চুমু খেলো। আমি জানি মিতু, আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল তোমার ভালোবাসাটা বুঝতে না পারা, কিন্তু আমি কথা দিচ্ছি আর কোনোদিনও তোমাকে কষ্ট দেব না। আমি সব সময় তোমার পাশে থাকবো। অনেক ভালোবাসি আমার এই গোলুমুলুটাকে। গোলুমুলু শব্দটা শুনে মিতুর রাগ আর অভিমান করার জায়গায় আজ যেন মিতুর ভালো লাগলো। মিতু হুসাইনের দিকে ঝুঁকে এলো, তার চোখে জলে ভেজা। আমি তোমাকে ভালোবাসি হোসেন, অনেক বেশি। তুমি আমার জীবন, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। হুসাইন মিতুকে কাছে টেনে নিয়ে আলতো করে জড়িয়ে ধরল। তাদের ভালোবাসার গভীরতা যেন এই মুহূর্তে আরও বেশি প্রকট হয়ে উঠল। বাসর ঘরের নিস্তব্ধতা যেন তাদের ভালোবাসার সাক্ষ্য দিচ্ছিল। তারা একে অপরের উষ্ণতায় মিশে গেল। হুসাইন মিতুর কপালে, গালে, ঠোঁটে আলতো করে চুমু খেতে খেতে বলল, তুমি শুধু আমার মিতু, আর কোনোদিনও তোমাকে হারাতে দেব না। আমাদের এই নতুন জীবন যেন শুধু সুখ আর ভালোবাসায় ভরে ওঠে। মিতু হুসাইনের বুকে মাথা রেখে বলল, আমি সারাটা জীবন শুধু তোমার সাথে কাটাতে চাই হোসেন, তুমি আমার সবচেয়ে বড় স্বপ্ন। তারা দুজন কিছুক্ষণ নীরবে একে অপরকে জড়িয়ে রইল। তাদের মনে হলো যেন তারা দুজনেই একে অপরের জন্য তৈরি হয়েছিল। তাদের ভালোবাসার এই নতুন অধ্যায় শুরু হলো গভীর এক সাগরে ডুবে দেওয়ার মাধ্যমে, যেখানে না আছে রাগ আর না অভিমান, শুধুই আছে ভালোবাসা আর সুখ। কী ভাবছেন, গল্প এখানেই শেষ? না, আসল টুইস্ট এখনও বাকি আছে। বাসর ঘরের মিষ্টি সুবাস, মিতুর উষ্ণতা আর নতুন জীবনের অপহার আনন্দ হুসাইনকে ঘিরে রেখেছিল। মিতু পাশে গভীর ঘুমে আচ্ছন্ন, তার মুখে এক অপার শান্তি। হুসাইন আলতো করে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। তার মনটা হঠাৎই কেমন জানি ভারী হয়ে উঠল। সে ধীরে ধীরে হেঁটে ছাদের দিকে গেল। মাঝ রাতের চাঁদ তখন আকাশে ঝলমল করছে, তার নরম আলোয় চারিদিক মায়াবী দেখাচ্ছে। চাঁদের আলোয় হুসাইনের মনে যেন এক অতীতের হাতছানি লাগলো। তার চোখ বন্ধ হয়ে গেল আর সে ডুব দিল তার যন্ত্রণাময় শৈশবের স্মৃতিতে। ফ্ল্যাশব্যাক, সময়টা 24 বছর আগের। গ্রামের এক শান্ত বাড়িতে অল্প বয়সী হুসাইনের মা জ্বরে আক্রান্ত হয়ে বিছানায় শুয়ে আছেন। তার মুখটা ফ্যাকাশে, শরীর কাঁপছে। ছোট্ট হুসাইন মায়ের পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তার বাবা, গ্রামের চেয়ারম্যান, চিন্তিত মুখে ঘরের মধ্যে পায়চারি করছেন। গ্রামের ডাক্তার এসে মায়ের হাত দেখছেন। ডাক্তার দীর্ঘশ্বাস ফেলে হুসাইনের বাবার দিকে তাকিয়ে বললেন, চেয়ারম্যান সাহেব, আপনার স্ত্রীর অবস্থা ভালো নয়, জ্বর কিছুতেই নামছে না, শহরে নিয়ে যেতে পারলেও ভালো হতো। হুসাইনের বাবা হতাশভাবে চেয়ারে বসে পড়লেন, তার চোখে জল।
শহরে নিয়ে যাব কি করে ডাক্তার সাহেব? এত টাকা কোথায় পাবো? হুসাইনের মা দুর্বল কণ্ঠে হুসাইনকে ডাকলেন। বাবা হুসাইন, আমার কাছে আয়। ছোট্ট হুসাইন মায়ের কাছে গিয়ে বসলো। মা তার মাথায় হাত বুলিয়ে দিলেন। তার চোখে এক ধরনের তৃপ্তি আর বেদনা মেশানো ছিল। হুসাইন, আমার সোনা বাবা, তুই খুব ভালো ছেলে, বাবার খেয়াল রাখিস। হুসাইন কিছু বুঝতে পারছিল না, শুধু মায়ের হাত ধরে কাঁদতে লাগলো। মা, তোমার কি হয়েছে? তুমি সেরে উঠবে তো? মা শুধু হাসলেন। সেই হাসিতে ছিল এক বিদায়ের আভাস। কিছুক্ষণের মধ্যেই হুসাইনের মায়ের নিথর দেহটা বিছানায় শুয়ে রইল। হুসাইনের বাবা শোকে পাথর হয়ে গেলেন। ছোট্ট হুসাইনের জগৎটা যেন মুহূর্তে অন্ধকার হয়ে গেল। সে মায়ের বুকে মুখ লুকিয়ে চিৎকার করে কাঁদতে লাগলো। হুসাইনের বাবার বুক ভেঙে যাচ্ছিল। তার প্রিয়তমা স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে। গ্রামের মানুষেরা তাদের সান্ত্বনা দিতে এলো, কিন্তু হুসাইনের জীবনে যেন এক কালো ছায়া নেমে এলো। কয়েক মাস কেটে গেল। হুসাইনের বাবা তখনও স্ত্রীর শোকে কাতর। তার বাড়িটা যেন নীরব হয়ে গেছে। হুসাইনের দাদি, যিনি একটু কড়া মেজাজের মহিলা ছিলেন, তিনি বারবার হুসাইনের বাবাকে দ্বিতীয় বিয়ের জন্য চাপ দিতে লাগলেন। দাদি ছেলের সামনে এসে বললেন, তার কণ্ঠে দৃঢ়তা, আরজিৎ, এভাবে কতদিন চলবে? সংসারটা কে দেখবে? হুসাইনটা আর কে খেয়াল রাখবে? তোর তো একটা বউ দরকার, যে ঘরটা সামলাবে। আমরা গ্রামের মানুষ, এভাবে চলতে পারি না। হুসাইনের বাবা হতাশভাবে বললেন, মা, আমি এখন এসব কথা ভাবতে পারছি না। হুসাইনের মা। দাদি ছেলের কথা মাঝ পথেই থামিয়ে দিলেন। হুসাইনের মা নেই, তাই বলে কি হুসাইনটাও থাকবে না? ও তো এখনো ছোট, ওর একটা মা দরকার, যে ওকে আগলে রাখবে। তোর নিজেরও তো একজন সঙ্গী দরকার, বংশটাকে এগিয়ে নিয়ে যাবে। আমরা তো বুড়ো হয়ে গেছি। হুসাইনের বাবা দীর্ঘশ্বাস ফেললেন। তার মনে হয়েছিল মায়ের কথা ঠিক। হুসাইনটার একটা মায়ের অভাব পূরণ করার দরকার। হুসাইন ছোট হলেও সে বুঝতে পারছিল তার দাদি কেন বারবার বাবার দ্বিতীয় বিয়ের কথা বলছেন। তার মনে এক অজানা ভয় কাজ করছিল। কিছুদিন পর হুসাইনের বাবা দ্বিতীয় বিয়ে করলেন। নতুন বউ নাম রিনা। তিনি ঘরে প্রবেশ করার প্রথম দিকে হুসাইনকে অনেক আদর করতেন আর যত্ন নিতেন তার। হুসাইনও ভেবেছিল হয়তো তার মায়ের অভাব পূরণ হয়ে যাবে। একদিন রিনা হুসাইনের চুল আঁচড়াতে দিতে দিতে হাসি মুখে বলল, হুসাইন বাবা, তুই এখন থেকে আমার ছেলে, আমি তোর মা। তোর যা চাই আমাকে বলবি, আমি তোর সব আবদার পূরণ করব। হুসাইন মুগ্ধ হয়ে রিনার দিকে তাকিয়েছিল। তার মায়ের চেহারাটা যেন রিনার মধ্যেই খুঁজে পাচ্ছিল। সত্যি মা, তুমি আমার সব আবদার পূরণ করবে? রিনা হুসাইনের গালে চুমু খেলেন। হ্যাঁ বাবা, তোর সব কিছু, তুই যা চাইবি তাই পাবি। এখন থেকে তুই আমার কাছে কোনো কিছুর অভাব বোধ করবি না। হুসাইনের মনে এক ধরনের শান্তি এসেছিল। সে ভেবেছিল এবার তার জীবনের সব কষ্ট দূর হয়ে যাবে। রিনা তাকে নতুন নতুন খেলনা কিনে দিত, তার পছন্দের খাবার রান্না করে দিত। প্রথম 2 বছর হুসাইন সত্যিই রিনার ভালোবাসার আদর অনুভব করেছিল। তাদের বাড়িতে যেন এক নতুন আনন্দ ফিরে এসেছিল। কিন্তু এই সব বেশি দিন স্থায়ী হলো না। ঠিক 2 বছর পর রিনার ঘরে একটি ফুটফুটে মেয়ে হলো। সেই মেয়ে আসার পর থেকেই রিনার আচরণে ধীরে ধীরে পরিবর্তন আসতে লাগলো। হুসাইনের প্রতি তার ভালোবাসা যেন রাতারাতি উধাও হয়ে গেল। তার স্নেহপূর্ণ কথাগুলো পরিণত হলো কড়া নির্দেশে, আর তার আদরগুলো পরিণত হলো উপেক্ষায়। একদিন সকালে হুসাইন রান্নাঘরের পাশে খেলা করছিল। রিনা তার মেয়েকে কোলে নিয়ে খাবার খাইয়ে দিচ্ছিলেন। হুসাইন কাছে গিয়ে বলল, মা, আমি কি আজ এই খেলনাটা নিয়ে খেলতে পারি? রিনা হুসাইনের দিকে কড়া চোখে তাকালেন। তার কণ্ঠে বিরক্তি স্পষ্ট। তোর খেলাধুলা করার আর সময় পেলি না? সকাল থেকে শুধু খেলা খেলা। যা, আগে গিয়ে পুকুর থেকে জল তুলে আন, আর এই ঘরটা পরিষ্কার কর। তোর জন্য কি আমি সারাদিন কাজ করব নাকি? আমার নিজের মেয়ে আছে, ওরও খেয়াল রাখবো নাকি তোর মতো অলস ছেলের খেয়াল রাখবো? ছোট্ট হুসাইন অবাক হয়ে রিনার দিকে তাকিয়েছিল। তার চোখে জল এসে গেল। সে ভাবতেও পারেনি যে মা তাকে এত আদর করত, সে এমন করে কথা বলবে। কিন্তু মা, আমি তো খেলা করছিলাম। রিনা চোখ পাকিয়ে বলল, খেলা? তোর শুধু খেলা, আর কিছু পারিস না? যা বলছি তাই কর। আর মেয়েটার জন্য দুধ আনতে হবে। তোর মতো অলস ছেলেকে কে কাজ শেখাবে?
হুসাইন সেদিন কেঁদে কেঁদে পুকুর থেকে জল তুলে আনলো। তার ছোট্ট কাঁধে জলের ভার আর মনে এক পাহাড় সমান কষ্ট। এই ছিল তার ওপর অত্যাচারের শুরু। দিন যেতে লাগলো আর রিনার অত্যাচারও বাড়তে লাগলো। হুসাইনকে বাড়ির সব কাজ করতে হতো। সামান্য ভুল করলেই জুতো বকাঝকা, এমনকি মারধরা। তার খাবার কমিয়ে দেওয়া হতো, তার পড়াশোনার প্রতিও কোনো খেয়াল রাখা হতো না। এক দুপুরে হুসাইন মাঠে গিয়ে খেলা করছিল। রিনা তাকে খুঁজে বের করে আনলেন। তার হাতে একটা লাঠি ছিল। রিনা চিৎকার করে বললেন, এই হুসাইন, তুই এখানে কি করছিস? আমি তোকে ঘরের কাজ করতে বলেছিলাম না? তুই আমার কথা শুনছিস না? তোর খুব সাহস হয়ে গেছে না? হুসাইন ভয়ে কাঁপতে কাঁপতে বলল, মা, আমি একটু খেলা করছিলাম। রিনা হুসাইনকে লাঠি দিয়ে আঘাত করলেন। আর খেলা? তোর শুধু খেলা। আজ থেকে তোর খেলা বন্ধ। সারাদিন কাজ করবি, কাজ, নইলে তোর হাড্ডি ভেঙে ফেলবো। হুসাইনের পিঠে লাঠির দাগ পড়ল। তার চোখে জল, মনে তীব্র অপমান। তার বাবা এইসব জানতেন না। রিনা তার বাবার সামনে খুব ভালো সেজে থাকতেন। হুসাইন সাহস পেত না তার বাবাকে কিছু বলার। সে জানতো তার বাবা হয়তো বিশ্বাস করবেন না, বা করলেও কিছু করতে পারবেন না। ধীরে ধীরে দিন যেতে লাগলো। হুসাইন তখন প্রায় 12 বছরের কিশোর। তার ওপর অত্যাচার যেন চরম পর্যায়ে পৌঁছেছিল। তার গায়ে জামা কাপড় ঠিকমতো থাকতো না, তার খাবার জুটতো না, আর তার পড়াশোনার কথা তো ভুলেই গিয়েছিল। তার চোখ দুটোতে তখন শুধুই হতাশা আর অনিশ্চয়তা। একদিন রাতে হুসাইন তার ঘরে বসেছিল। তার পেট ক্ষুধায় জ্বলছিল আর তার মনটা অভিমানে পূর্ণ ছিল। সে আর এই বাড়িতে থাকতে পারছিল না। এই অত্যাচার তার পক্ষে আর সহ্য করা সম্ভব ছিল না। সে সিদ্ধান্ত নিল সে পালিয়ে যাবে এই বাড়ি থেকে। এই কষ্ট থেকে সে মুক্তি পেতে চায়। সেই গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে আচ্ছন্ন, হুসাইন চুপি চুপি ঘর থেকে বেরিয়ে পড়ল। তার সাথে কোনো টাকা ছিল না, ছিল না কোনো খাবার। শুধু একটা ভাঙা পুতুল তার সাথে ছিল, যা তার মা তাকে সেই জন্মদিনে উপহার দিয়েছিলেন। সে অন্ধকার গ্রাম্য পথ ধরে ছুটতে লাগলো। তার মনে একটাই চিন্তা, যে করেই হোক এই নরক থেকে মুক্তি পেতে হবে। সে সোজা পথ ধরে অনেক দূরে হেঁটে এলো। রাতের আধারে পথের দুপাশ ঝাপসা দেখাচ্ছিল। হুসাইন ক্লান্ত হয়ে গিয়েছিল, তার পা ব্যথা করছিল। হঠাৎই সে দেখলো দূরে একটা গাড়ির হেডলাইট দ্রুত তার দিকে এগিয়ে আসছে। হুসাইন দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়ল। তার মাথায় তখন শুধু একটাই চিন্তা, মুক্তি। গাড়িটা দ্রুত গতিতে এসে হুসাইনের সঙ্গে সজোরে ধাক্কা খেল। হুসাইন ছিটকে পড়ল রাস্তার এক পাশে। তার জ্ঞান হারানোর ঠিক আগ মুহূর্তে সে দেখল গাড়িটা থামলো আর তার ভেতর থেকে কয়েকজন মানুষ নেমে আসছে। তার চোখে তখন শুধুই অন্ধকার নেমে এলো। সেই গাড়িটাতেই ছিল মিতুর বাবা মা এবং কিশোরী মিতু। তারা সেই সময় গ্রাম ট্যুরে এসেছিল। মিতুর বাবা একজন অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর মেজর। তিনি তার স্ত্রী ও মেয়েকে নিয়ে গ্রামের শান্ত পরিবেশ উপভোগ করতে এসেছিলেন। গাড়ি থামিয়ে তারা হুসাইনের দিকে ছুটে এলেন। মিতুর বাবা দ্রুত হুসাইনের পাশে বসে তার পালস পরীক্ষা করলেন। তার মুখ চিন্তায় ভরে উঠল। আরে, এ কি হয়েছে? এত রাতে এই ছেলেটি এখানে কি করছে? মাথায় তো খুব লেগেছে। মিতুর মা হুসাইনের দিকে ঝুঁকে বললেন, তার চোখে মমতা। ইস, ছেলেটা তো একদমই ছোট, এত রাতে নিশ্চয়ই একা বের হয়নি। ওর বাবা মা কোথায়? মিতু গাড়ি থেকে নেমে হুসাইনের দিকে তাকিয়েছিল। তার ছোট্ট মনে এক ধরনের ভয় আর মমতা কাজ করছিল। এই ছিল তাদের প্রথম দেখা। হুসাইন জ্ঞান হারানোর ঠিক আগ মুহূর্তে মিতুর চোখ দুটো দেখতে পেয়েছিল, যা তার মনে গভীর প্রভাব ফেলেছিল। হুসাইনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলো। মিতুর বাবা একজন রিটায়ার্ড মেজর। তার সামরিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে দ্রুত প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছেন। কয়েকদিন হাসপাতালে থাকার পর হুসাইনের ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। তার মাথায় ব্যান্ডেজ বাঁধা, কিন্তু তার চোখে তখন আর সেই হতাশা নেই, বরং এক ধরনের শান্ত ভাব। মিতুর বাবা মা হুসাইনের বেডের পাশে বসেছিলেন। মিতুর বাবা হুসাইনের দিকে তাকিয়ে স্নেহ ভরা কণ্ঠেই বললেন, কেমন আছো বাবা? এখন কি একটু ভালো লাগছে? হুসাইন মাথা নেড়ে ক্ষীণ স্বরে বলল, হ্যাঁ আঙ্কেল, এখন ভালো আছি। আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা না থাকলে জানি না কি হতো। মিতুর মা হুসাইনের মাথায় হাত বুলিয়ে দিলেন, তার চোখে মমতা। তোমার আর চিন্তা করতে হবে না, আমরা আছি তো। আচ্ছা বাবা, তোমার বাবা মা কোথায়? কি নাম তাদের? আমরা একটু খবর দিতাম ওনাদের।
হুসাইনের মুখটা মুহূর্তের জন্য ফ্যাকাশে হয়ে গেল। তার মনে পড়ে গেল সৎ মায়ের অত্যাচার আর বাবার নীরবতা। সে সিদ্ধান্ত নিল সে আর ফিরে যাবে না। নিজের মনেই একটা কঠিন প্রতিজ্ঞা করে নিল। সে চোখ নামিয়ে নিল, তার কণ্ঠে এক ধরনের অসহায়ত্ব। আমার কেউ নেই, আমার কেউ নেই আন্টি, আমি এতিম। আমার মা ছোটোবেলায় মারা গেছেন, আর বাবাও নেই। মিতুর বাবা মা একে অপরের দিকে তাকালেন, তাদের চোখে বিষাদ। তারা বুঝতে পারছিলেন ছেলেটা হয়তো অনেক কষ্ট পেয়েছে। মিতুর মা হুসাইনের হাত ধরে বললেন, কি বলছো বাবা, তোমার কেউ নেই? তাহলে তুমি এত রাতে একা রাস্তায় কেন এলে? তোমার কি হয়েছিল? হুসাইন তার হাত ছাড়িয়ে নিল, তার চোখে জল চিকচিক করছিল। আমি অনেক কষ্ট পেয়েছি আন্টি। আমি এক বাড়িতে কাজ করতাম, ওখানে আমার উপর অনেক অত্যাচার হয়েছে, এমনকি মারধর করেছে। আমি আর ওই বাড়িতে থাকতে পারছিলাম না, তাই পালিয়ে এসেছিলাম। আমাকে দয়া করে আর ওখানে ফিরে যেতে বলবেন না। মিতুর বাবা কিছুক্ষণ চুপ করে রইলেন। হুসাইনের চেহারা এতটাই সুন্দর, কিউট আর নিষ্পাপ যে ওনার তাকে এইভাবে ফেলে রেখে যেতে পারল না। তারপর হুসাইনের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বললেন, ঠিক আছে বাবা, তোমাকে আর এখানে ফিরে যেতে হবে না। তোমার যখন কেউ নেই তখন আমরাই তোমার পরিবার। তুমি আজ থেকে আমাদের সাথে থাকবে। হুসাইন অবাক হয়ে তাদের দিকে তাকালো, তার চোখে অবিশ্বাস। সত্যি বলছেন আঙ্কেল? আপনারা আমাকে আপনাদের সাথে নিয়ে যাবেন? মিতুর মা হাসি মুখে বললেন, হ্যাঁ বাবা, একদম সত্যি। আজ থেকে তুমি আমাদেরই ছেলে, আমাদের মিতুর ভাই। তুমি যা চাইবে তাই পাবে, আর কোনো চিন্তা করো না। হুসাইনের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। এই যেন তার জীবনের নতুন এক আলোর দিশা। তার মনে হলো আল্লাহ হয়তো তার কষ্ট দেখে এই মানুষগুলোকে তার কাছে পাঠিয়েছেন। সে কৃতজ্ঞতায় তাদের দিকে থেকে তাকিয়ে রইল। মিতুর বাবা মায়ের এই সিদ্ধান্ত হুসাইনের জীবনের মোড় ঘুরিয়ে দিল। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর হুসাইন মিতুর নতুন বাড়িতে এলো। একটা বড় সুন্দর বাড়ির চারিদিকে সুন্দর বাগান, ফুলের গাছ আর একটা বড় পুকুর। হুসাইন যখন মিতুর বাবা মায়ের সাথে বাড়িতে ঢুকছিল তখন ছোট মিতু বারান্দায় খেলছিল। মিতু তখন সবে 8-9 বছরের। তার গালে টোল পড়া হাসি, চোখ দুটো ঝলমলে। মিতু হুসাইনকে প্রথমবার দেখল। হুসাইনের মাথায় তখনও ব্যান্ডেজ বাঁধা, কিন্তু তার কিউট মুখটা মিতুর চোখে পড়ল। মিতুর চোখ দুটো যেন হুসাইনের দিকে আটকে গেল। সে অবাক হয়ে হুসাইনের দিকে তাকিয়ে রইল। মিতুর মা মিতুকে ডাকলেন, মিতু দেখেছিস কে এসেছে? আজ থেকে হুসাইন আমাদের সাথে থাকবে। মিতু ধীরে ধীরে এগিয়ে এলো। হুসাইনের দিকে তাকিয়ে সে হাসলো। তার সেই টোল পড়া হাসিটা হুসাইনের মনে এক অন্যরকম অনুভূতি এনে দিল। হুসাইনও মিতুর দিকে তাকিয়ে হাসলো। মিতুর মা বললেন, মিতু, হুসাইন আজ থেকে তোর বড় ভাই, ওকে তুই ভাইয়া বলে রাখবি। হুসাইন, এটা আমার মেয়ে মিতু। হুসাইন মিতুর দিকে তাকিয়ে বলল, কেমন আছো মিতু? মিতু লাজুকভাবে হাসলো, তার চোখে এক অদ্ভুত মুগ্ধতা। ভালো আছি, তুমি কেমন আছো? মিতু কেন যেন ভাইয়া ডাকতে পারল না। হুসাইন হাসলো। এই মেয়েটা যেন তার জীবনে এক ঝলক টাটকা বাতাস নিয়ে এলো। তাদের প্রথম দেখাটা ছিল এক মিষ্টি মুহূর্তের সূচনা। এরপর থেকে তাদের খুনসুটি শুরু হলো। মিতু সব সময় হুসাইনের পাশে পাশে থাকতো। ধীরে ধীরে দিন সময় এগোতে লাগলো। একদিন দুপুরে হুসাইন বাগানে বসে বই পড়ছিল। মিতু চুপচাপ তার পেছনে এসে দাঁড়ালো। মিতু ফিসফিস করে বলল, হুসাইন, কি পড়ছো? হুসাইন চমকে উঠল। আরে মিতু, তুমি কখন এলে? আমাকে ভয় পাইয়ে দিলে তো। মিতু খিলখিল করে হেসে উঠল। আমি তো জানি তুমি আমাকে বকবে। তুমি তো সব সময় বই নিয়ে বসে থাকো। তুমি কি আমার সাথে একটু খেলবে না? হুসাইন হাসলো। আমি তো এখন পড়াশোনা করছি মিতু, তুই তোর বন্ধুদের সাথে খেলা কর না। মিতু মুখ গোমরা করে বলল, আমার বন্ধুরা তো সব দুষ্ট, ওরা তোমাদের মতো কিউট নয়। তুমি আমার সাথে খেললে আমি অনেক খুশি হব। হুসাইন মিতুর গালে আলতো করে টোকা দিল। আমি কিউট? আরে বাবা, তোর চেয়ে বেশি কিউট তো আর কেউ নেই। ঠিক আছে, চল খেলবো। কি খেলবি? মিতুর চোখ ঝলমলে করে উঠল। সত্যি তুমি খেলবে? চলো আমরা লুকোচুরি খেলি, তুমি লুকাবে, আমি খুঁজবো। এভাবেই তাদের খুনসুটি শুরু হলো। মিতু সবসময় হুসাইনের পেছনে লেগে থাকতো। তার প্রতিটি কথা, প্রতিটি আচরণে হুসাইনের প্রতি এক ধরনের টান ছিল।
যা হুসাইন তখনও বুঝতে পারছিল না। হুসাইন ভাবত মিতু ছোট বোন হিসেবেই বা বন্ধু হিসেবে তাকে ভালোবাসে। ধীরে ধীরে আরও দিন যেতে লাগলো। হুসাইন মিতুর পরিবারের সাথে নতুন জীবন উপভোগ করছিল। তার পড়াশোনা ভালোভাবেই চলছিল, আর মিতু ছিল তার সবচেয়ে কাছের বন্ধু। মিতুর মনে হুসাইনের প্রতি ভালোবাসা ক্রমশ গভীর হচ্ছিল। সে হুসাইনকে বিভিন্ন ইশারায় তার অনুভূতি বোঝানোর চেষ্টা করত, কিন্তু হুসাইন তা বুঝতে পারত না। একদিন বিকেলে মিতু আর হুসাইন একসাথে বসে রং করছিল। মিতু তার রঙের বাক্স থেকে একটা লাল রং বের করলো। মিতু হুসাইনের দিকে তাকিয়ে হাসলো। জানো, লাল রং আমার খুব পছন্দের। এই রংটা ভালোবাসার রং। হুসাইন হাসলো। হ্যাঁ, লাল রং ভালোবাসার রং। তোর পছন্দের রংটা কিন্তু খুব সুন্দর। মিতু হুসাইনের দিকে আরও ঝুঁকে এসে বলল, আমার সব পছন্দের জিনিস তুমি। তুমি আমার সবচেয়ে পছন্দের মানুষ। হুসাইন মিতুর মাথায় হাত বুলিয়ে দিল। হ্যাঁ রে, তুই আমাকে এত ভালোবাসিস, তাই না? তুই তো আমার ছোট্ট বোন, তোকে আমি অনেক ভালোবাসি। মিতুর মুখটা একটু মলিন হয়ে গেল। সে চেয়েছিল হুসাইন তার কথাগুলো আরও গভীর অর্থে বুঝুক, কিন্তু হুসাইন তখনও তাকে শুধু ছোট বোন হিসেবেই দেখত। মিতু মনে মনে দীর্ঘশ্বাস ফেলল। আর একদিন মিতু হুসাইনের জন্য নিজের হাতে একটা ছোট কার্ড বানিয়েছিল। তাতে সে একটা হার্ট এঁকেছিল। মিতু লাজুকভাবে কার্ডটা হুসাইনের দিকে এগিয়ে দিল। এটা তোমার জন্য, আমি আজ নিজে বানিয়েছি। হুসাইন কার্ডটা হাতে নিয়ে হাসলো। আরে কি সুন্দর কার্ড! এটা তো একটা হার্ট। থ্যাংক ইউ মিতু, তুই খুব ভালো আঁকিস। মিতু ফিসফিস করে বলল, হার্টটা ভালোবাসার প্রতীক হুসাইন। আমি তোমাকে খুব পছন্দ করি। হুসাইন হাসলো। হ্যাঁ আমি জানি, আমিও তোকে খুব পছন্দ করি। তুই আমার সবচেয়ে মিষ্টি বোন। মিতুর মুখটা আবারও ছোট হয়ে গেল। সে হুসাইনের এই সরল উত্তর শুনে হতাশ হলো। তার প্রতিটা ইশারা, প্রতিটা চেষ্টা যেন হুসাইনের কাছে শুধুই ভাই বোনের ভালোবাসার মতো মনে হতো। হুসাইন মিতুর এই লুকানো ভালোবাসার গভীরতা কোনো দিন বুঝতে পারত না। সে শুধু ভাবত মিতু তার প্রিয় বন্ধু, তার ছোট বোন। এভাবেই তাদের দিনগুলো কাটছিল, মিতুর মনে লুকানো ভালোবাসা আর হুসাইনের সরল বন্ধুত্ব দিয়ে। এভাবেই কয়েকটা বছর কেটে গেল। মিতুর বাবা মা তাকে নিজেদের সন্তানের মতো ভালোবাসতেন, আর তার পড়াশোনার প্রতি ছিলেন অত্যন্ত যত্নশীল। হুসাইনও তাদের এই ভালোবাসার প্রতিদান দিতে চেয়েছিল তার কঠোর পরিশ্রম দিয়ে। তার মনে তখন এক অন্যরকম স্বপ্ন, দেশের সেবায় নিজেকে নিয়োজিত করা, সামরিক বাহিনীতে যোগ দেওয়া। এই স্বপ্ন তাকে সারাক্ষণ তাড়া করে ফিরত। একদিন দুপুরে মিতুর বাবা হুসাইনের পড়াশোনার খোঁজ নিতে এলেন। হুসাইন তখন তার পড়ার ঘরে বসে বই পড়ছিল। মিতুর বাবা হুসাইনের দিকে তাকিয়ে হাসলেন। কি হুসাইন, কেমন চলছে পড়াশোনা? সব বুঝতে পারছিস তো? কোনো অসুবিধা হলে বলিস। হুসাইন হাসি মুখে মাথা নেড়ে বলল, হ্যাঁ আঙ্কেল, সব ঠিক আছে। আপনারাই তো সব ব্যবস্থা করে দিয়েছেন, আমি মন দিয়ে পড়াশোনা করছি। মিতুর বাবা হুসাইনের পাশে বসে তার কাঁধে হাত রাখলেন। আমি জানি বাবা, তুই খুব মেধাবী। তোর ইচ্ছে কি বলতো? ভবিষ্যতে কি হতে চাস? হুসাইন বই থেকে চোখ তুলে মিতুর বাবার দিকে তাকালো। তার চোখে এক ধরনের স্বপ্ন জ্বলছিল। আঙ্কেল, আমি সেনাবাহিনীতে যুদ্ধ দিতে চাই, দেশের সেবা করতে চাই। ছোটবেলা থেকেই আমার এই স্বপ্ন। মিতুর বাবা হুসাইনের কথা শুনে নড়ে চড়ে বসলেন। তার মুখে এক ঝলক উজ্জ্বল হাসি দেখা গেল। বলিস কি, সেনাবাহিনীতে? এটা তো খুব ভালো কথা। আমি নিজেও তো সেনাবাহিনীর লোক ছিলাম। তুই যদি সত্যি এই পথে যেতে চাস, আমি তোকে পুরোপুরি সমর্থন করব। হুসাইন অবাক হয়ে বলল, সত্যি আঙ্কেল, আপনি সমর্থন করবেন? আমি তো ভাবছিলাম আপনারা হয়তো। মিতুর বাবা হুসাইনের কথা শেষ করতে দিলেন না। আরে বাবা, কেন করব না? দেশের সেবা করার চেয়ে মহৎ কাজ আর কি হতে পারে? তুই তো আমাদের ছেলে, তোর যা স্বপ্ন তাই আমরা পূরণ করব। আমি তো চাই তুই আমার থেকেও বড় অফিসার হ, মেজর না, একেবারে জেনারেল হয়ে ফিরে আসবি। হুসাইন মুগ্ধ হয়ে মিতুর বাবার দিকে তাকিয়ে রইল। তার চোখে জল এসে গেল। আপনারা আমার জন্য যা করেছেন তা আমি কোনোদিনও ভুলবো না আঙ্কেল। আমি আপনাদের সম্মান রাখবো। মিতুর বাবা হাসলেন। সম্মান রাখা তোর কাজ, কিন্তু তার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। সেনাবাহিনীতে যোগ দেওয়াটা সহজ নয়, অনেক ত্যাগ, অনেক পরিশ্রমের দরকার হয়। তুই পারবি তো? আমি পারবো আঙ্কেল, আমি সব রকম পরিশ্রম করতে রাজি আছি। এভাবে মিতুর বাবা হুসাইনের সামরিক বাহিনীতে যোগ দেওয়ার স্বপ্নকে আরও জোরদার করলেন। তার অনুপ্রেরণা হুসাইনকে নতুন করে শক্তি জোগালো।
হুসাইন আরও বেশি মনোযোগ দিয়ে পড়াশোনা করতে লাগলো, নিজেকে সামরিক জীবনের জন্য প্রস্তুত করতে শুরু করলো। কয়েক বছর পর হুসাইন সামরিক বাহিনীতে যোগ দিয়েছে। তার কঠোর প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রতিটি ধাপেই সে তার মেধা আর শারীরিক সক্ষমতার প্রমাণ দিচ্ছিল। তার কমান্ডাররা তার কাজ দেখে মুগ্ধ। সে যেন আগুনের মতো জ্বলছে। কঠিনতম পরিস্থিতিতেও সে নিজের সবটা দিচ্ছিল। এক কঠিন সামরিক অনুশীলনের পর হুসাইনের কমান্ডার তাকে ডেকে পাঠালেন। কমান্ডার হুসাইনের দিকে তাকিয়ে বললেন, তার চোখে এক ধরনের প্রশংসা। হোসাইন, তোমার পারফরমেন্স অসাধারণ। আমি তোমার মতো অফিসার একজন খুব কম দেখেছি। তোমার তীক্ষ্ণ বুদ্ধিমত্তা, তোমার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আর তোমার অদম্য সাহস সব কিছুই অনুকরণীয়। হুসাইন স্যালিউট করে বলল, ধন্যবাদ স্যার, আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করছি। শুধু চেষ্টা নয়, তুমি করে দেখাচ্ছ। তোমার এই অদম্য ইস্পায়া তোমাকে অনেক দূর নিয়ে যাবে। তোমার কঠোর পরিশ্রম আর মেধা দিয়ে তুমি দ্রুতই পদোন্নতি পাবে। কিছুদিন পর তাকে বড় একটা বর্ডার মিশন দেওয়া হয়েছিল, যেটাতে এসে খুব ভালোভাবে পারফরমেন্স করেছিল। হুসাইনের কঠিন পরিশ্রম আর মেধার ফল দেখা গেল। সে দ্রুত পদোন্নতি পেয়ে মেজর পদে উন্নীত হলো। তার ব্যাচের অনেকেই তখনও নিচের পদে ছিল, কিন্তু হুসাইন তার ব্যতিক্রমী পারফরমেন্স দিয়ে সবাইকে ছাড়িয়ে গেল। একদল নতুন রিক্রুটকে প্রশিক্ষণ দেওয়ায় সক্ষম সময় হুসাইন তাদের উদ্দেশ্যে বলল, মনে রাখবে, সামরিক জীবন মানে শুধু অস্ত্র ধরা নয়, এটা শৃঙ্খলার জীবন, ত্যাগের জীবন। তোমাদের প্রত্যেককে দেশের জন্য নিজেদের উজাড় করে দিতে হবে। কঠোর পরিশ্রম আর সততা তোমাদের সাফল্যের শিখরে নিয়ে যাবে। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের কি মনে আছে এখানেই ছিল ওই রিয়া নামের মেয়েটি? সেই দৃশ্য আর এখানে মেনশন করলাম না। চলুন এবার বর্তমান সময় ফিরে আসা যাক। বাসর রাতে মিতুকে ঘুমিয়ে থাকতে দেখে হুসাইন ছাদে এসেছিল। ছাদের ওপর হুসাইন চাঁদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। তার পুরনো ক্ষতগুলো যেন আবার তাজা হয়ে উঠল। মিতুর পরিবারের সাথে তার এই অপ্রত্যাশিত সাক্ষাতের পর থেকে তার জীবনটা বদলে গেছে। তারা তাকে নতুন জীবন দিয়েছে, নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছে। হুসাইন জানতো না তার জীবনের এই কঠিন মোড়ই তাকে মিতুর কাছে নিয়ে আসবে, আর তার জীবনের সবচেয়ে বড় আশ্রয় হয়ে উঠবে এই পরিবার। তার মুখে এক ধরনের যন্ত্রণা আর কৃতজ্ঞতা মিশেছিল। মিতু তার জীবনে আসার পর তার সব কষ্ট, সব শূন্যতা দূর হয়ে গিয়েছিল। মিতুর নিঃস্বার্থ ভালোবাসা, তার অভিমান, তার প্রতিটি ছোট্ট ছোট্ট ইশারা, সব কিছুই এখন তার কাছে স্পষ্ট। হুসাইন মনে মনে বলল, মিতু, তুমি না থাকলে আমার জীবনটা হয়তো কখনোই এমন হতো না। তোমরা আমাকে আশ্রয় দিয়েছিলে, ভালোবাসা দিয়েছিলে, আর আজ তোমার ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। আমার সব কষ্ট, সব অতীত তোমার ভালোবাসার কাছে ফিকে হয়ে যায়। তার মুখে এক তৃপ্তির হাসি ফুটে উঠল। সে আকাশের দিকে তাকিয়ে মনে মনে প্রতিজ্ঞা করল, মিতুকে আমি সবসময় সুখে রাখবো। তার জীবনের প্রতিটা মুহূর্ত আমি মিতুর জন্য উৎসর্গ করব। আমার সামরিক জীবনের সাফল্য কেবল আমার একার নয়, বরং মিতু এবং মিতুর পরিবারের ভালোবাসারই প্রতিফলন। হুসাইন জানতো তার সামনে হয়তো আরও কঠিন পথ রয়েছে, কিন্তু মিতুর ভালোবাসা তাকে সব বাধা অতিক্রম করতে সাহায্য করবে। আশা করি পুরো গল্পটার আসল ঘটনা সবাই বুঝতে পেরেছেন। বাসর রাতের মিষ্টি রেস তখনও কাটেনি। ভোর হয়ে এসেছে, নরম আলোয় ঘরটা ঝলমল করছে। মিতু পাশ ফিরে দেখল হুসাইন পাশে নেই। তার মনে এক শূন্যতা উঁকি দিল। এত সকাল সকাল হুসেন কোথায় গেল? সে ধরফর করে বিছানা ছেড়ে উঠল। তার কপালে চিন্তার ভাঁজ। কোথায় গেল হুসেন? কোনো সমস্যা হয়নি তো? সে কি আবার সেই পুরনো কষ্টগুলো মনে করে দূরে সরে গেল? মিতু ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে এলো। তার চোখ তখনও ঘুম জড়ানো। সে প্রথমে ড্রয়িং রুমে, তারপর রান্নাঘর। কোথাও হুসাইনকে পেল না। অবশেষে তার মনে হলো হুসাইন হয়তো ছাদে গেছে। মিতু দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠল। ছাদে এসে মিতু দেখল হুসাইন রেলিং ধরে দাঁড়িয়ে আছে। ভোরের নরম আলো তার মুখে এসে পড়ছে। তার চোখে তখনও অতীতের রেশ। মিতুকে দেখে হুসাইন চমকে উঠল। তারপর তার মুখে এক ঝলক হাসি ফুটে উঠল। হুসাইন মিতুর দিকে তাকিয়ে বলল, আরে তুমি কখন উঠলে? আমি তো ভাবছিলাম তুমি আরও কিছুক্ষণ ঘুমাবে। কি ব্যাপার, কি খুঁজছো নাকি? মিতু ধীরে ধীরে হুসাইনের কাছে এগিয়ে গেল। তার চোখে এক ধরনের অভিমান। খুঁজবো না তো কি করব?
তুমি কেন আমাকে একা রেখে উঠে এলে? আমি তো ভাবছিলাম তুমি বুঝি। হুসাইন মৃদুর হাত ধরে ফেলল, তার মুখে দুষ্টুমি ভরা হাসি। কি ভাবছিলে? আমি বুঝি পালিয়ে গেছি, নাকি পুরনো দুঃস্বপ্নগুলো আমাকে তাড়া করছে? আরে বাবা, আমি তো শুধু একটু তাজা বাতাস নিতে এসেছিলাম, আর এই সুন্দর বউটা তোমার সাথে উপভোগ করতে চেয়েছিলাম। মৃদু হুসাইনের দিকে তাকিয়ে হাসলো, তার অভিমান নিমিষেই উধাও। সত্যি? আমি তো ভেবেছিলাম তুমি বুঝি আমাকে একা রেখে চলে গেছো। আমার বুকটা ধরপড় করছিল। হুসাইন মৃদুর হাত ধরে টেনে তাকে নিজের কাছে নিয়ে এলো। আর কোনোদিনও তোমাকে একা রেখে কোথাও যাবো না মিতু, আমি তোমার পাশে থাকবো, তোমার চিন্তার কোনো কারণ নেই। তারা দুজন কিছুক্ষণ নীরব রইল। ভোরের আলোয় তাদের চারপাশের প্রকৃতি জেগে উঠেছে। পাখিদের কিচিরমিচির শব্দে ছাদের পরিবেশ আরও সুন্দর হয়ে উঠল। মৃদু হুসাইনের কাঁধে মাথা রেখে বলল, আমার বিশ্বাস হচ্ছিল না হুসাইন যে তুমি আমাকে এত ভালোবাসো। আমি তো ভেবেছিলাম তোমার মনে হয়তো অন্য কেউ আছে। হুসাইন মিঠুর মাথা হাত বুলিয়ে দিল, তার কণ্ঠে এক গভীর আবেগ। আমার মনে এতদিন কেউ ছিল না মিতু, আমার মনে শুধু অন্ধকার ছিল, কিন্তু তুমি এসেছো আর সেই অন্ধকার দূর করে দিয়েছো। আমার জীবনটাকে তুমি আলো দিয়ে ভরিয়ে দিয়েছো। আমার কাছে তোমার ভালোবাসাটা অমূল্য। মিতু মাথা তুলে হুসাইনের দিকে তাকালো, তার চোখে গভীর ভালোবাসা। আর তোমার কষ্টগুলো, সেসব পুরনো কষ্টগুলো কি আজ আর তোমাকে তাড়া করে না? হুসাইন দীর্ঘশ্বাস ফেলল। কষ্টগুলো আছে মিতু, কিন্তু সেগুলো এখন আর আমাকে দুর্বল করে না, বরং আমাকে আরও বেশি শক্তিশালী করে। তুমি আমার পাশে আছো, এটাই আমার সবচেয়ে বড় শক্তি। আমার অতীতের সেই কষ্টের দিনগুলো আমাকে আজ তোমার কাছে নিয়ে এসেছে। আমি যখন ছোট্ট ছিলাম, আমার মা মারা যাওয়ার পর হুসাইন মিতুকে তার অতীতের সব কথা খুলে বলতে লাগলো। তার মায়ের অসুস্থতা ও মৃত্যু, বাবার শোক, দাদির চাপে বাবার দ্বিতীয় বিয়ে, সৎ মায়ের আগমন ও প্রথম দিকে আদর করা, তারপর রিনার ঘরে নিয়ে আসার পর তার প্রতি আচরণের পরিবর্তন, তার উপর শুরু হওয়া অত্যাচার, পড়াশোনা বন্ধ করে দেওয়া, খাবারে কষ্ট, সব কিছু হুসাইন মিতুকে বিস্তারিতভাবে বলল। মিতু এক মনে হুসাইনের কথাগুলো শুনছিল, তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। সে হুসাইনের হাত ধরে শক্ত করে দাঁড়িয়েছিল, যেন সে হুসাইনের সব কষ্ট শুষে নিতে চাইছে। হুসাইন বলতে লাগলো, আমি যখন ছোট্ট ছিলাম, 12 বছর বয়স, সেই সময় আমি বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলাম। আমি আর সেই কষ্টগুলো সহ্য করতে পারছিলাম না মিতু। আমার মনে তখন শুধু অনিশ্চয়তা আর হতাশা। আমি ভেবেছিলাম আমার জীবন বুঝি শেষ। আর তখনই তোমাদের সাথে আমার দেখা হয়েছিল। সেই রাতে আমার অ্যাক্সিডেন্ট হয়, তোমাদের গাড়ির সাথে ধাক্কা লেগেছিল আমার, আর তোমরা আমাকে বাঁচিয়েছিলে। তোমাদের দয়া আর ভালোবাসায় আমি নতুন জীবন পেয়েছিলাম। মিতু হুসাইনের দিকে তাকিয়ে হাউমাউ করে কেঁদে উঠল। তুমি এত কষ্ট পেয়েছো আর আমাকে কোনোদিন বলোইনি। আমি যদি আগে জানতাম। হুসাইন মিতুর চোখের জল মুছে দিল। তুমি ছোট ছেলে মিতু, তোমাকে কষ্ট দিতে চাইনি, কিন্তু এখন তুমি আমার জীবন সঙ্গিনী। আমার সব কিছু তোমার সাথে ভাগ করে নিতে চাই। তোমার বাবা মা আমাকে শুধু আশ্রয় দেননি, তারা আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছেন। তোমার বাবা আমাকে সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন দেখেছিলেন। তাদের ভালোবাসার জন্য আমি আজ এই জায়গায় আসতে পেরেছি। মিতু হুসাইনকে জড়িয়ে ধরল। তুমি আমার বীর হুসাইন। তোমার মতো একজন মানুষ পাওয়া সৌভাগ্যের ব্যাপার। আমি সব সময় তোমার পাশে থাকবো, তোমার সব দুঃখে সুখে। তাদের কথোপকথন আরও গভীর হলো। তারা তাদের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে লাগলো, তাদের স্বপ্ন নিয়ে, তাদের নতুন জীবনের পরিকল্পনা নিয়ে। ছাদের সেই ভোর যেন তাদের ভালোবাসার নতুন এক অধ্যায়ের সূচনা করেছিল। তাদের বিয়ের পর 6 মাস কেটে গেছে। এই 6 মাসে তাদের ভালোবাসার সম্পর্ক আরও গভীর হয়েছে। মিতু আর হুসাইন একে অপরের পরিপূরক হয়ে উঠেছে। তাদের জীবন যেমন এক রূপকথার গল্পের মতো কাটছিল। আর হুসাইন তার আসল পরিবারের কথা মিতুর মা বাবাকেও বলে দিল। তারা শুনে অবাক হলেও পরে মেনে নিয়েছে। হুসাইন সামরিক দায়িত্ব পালনের পাশাপাশি মিতুকেও পর্যাপ্ত সময় দিত। তারা দুজনেই একে অপরের ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করত। একদিন রাতেই তারা ডাইনিং টেবিলে বসে রাতের খাবার খাচ্ছিল। মিতু হাসি মুখে হুসাইনের দিকে তাকিয়ে বলল, জানো হুসাইন, আমার মনে হয় আমাদের জীবনে আর কোনো দুঃখ আসবে না, সব কষ্ট শেষ হয়ে গেছে। হুসাইন মিতুর হাত ধরে হাসলো। আমিও তাই চাই মিতু। আমি চাই আমাদের জীবনটা যেন শুধু সুখ আর শান্তিতে ভরে থাক। ঠিক তখনই হুসাইনের ফোন বেজে উঠল। সে ফোনটা ধরল। অন্য প্রান্তে জেনারেলের কণ্ঠস্বর। হুসাইন কথা বলতে বলতে গম্ভীর হয়ে গেল। মিতু হুসাইনের মুখের পরিবর্তন লক্ষ্য করলো। হুসাইন ফোন দেখে মিতুর দিকে তাকালো। তার চোখে এক ধরনের উদ্বেগ।
মিতু, আমার একটা জরুরি মিশন এসেছে, আমাকে এখনই যেতে হবে, হয়তো কয়েকদিনের জন্য। মিতুর হাসি নিমিষেই মিলিয়ে গেল, তার মুখে চিন্তার ভাঁজ পড়ল। মিশর এখনই? কিন্তু তুমি তো কয়েকদিন আগে ফিরেছিলে, এটা কি খুব গুরুত্বপূর্ণ? হুসাইন মিতুর হাত ধরল। হ্যাঁ মিতু, এটা খুবই গুরুত্বপূর্ণ মিশন দেশের জন্য, আমাকে যেতেই হবে, হয়তো অচেনা কোনো জায়গায় যেতে হবে, কতদিন লাগবে বলতে পারছি না। মিতুর মনে এক অনিশ্চিত ভবিষ্যতের ভয় দানা বাঁধতে লাগলো, তারা বুকের ভেতরটা ধুকপুক করে উঠল। কিন্তু হোসেন, তুমি তো আমাকে বলেছিলে আর আমাকে একা রেখে যাবে না, এখন আবার এমন করছো কেন? আমার ভয় করছে। হুসাইন মিতুকে কাছে টেনে নিল। আরে পাগলি, ভয় পাওয়ার কি আছে? আমি একজন সৈনিক, দেশের জন্য আমাকে যেতেই হবে, আমি নিজের খেয়াল রাখবো, তুমি চিন্তা করো না, আমি ফিরে আসবোই। মিতু হুসাইনের দিকে তাকিয়ে রইল, তার চোখে জল চিকচিক করছে। এই অল্প সময় তাদের ভালোবাসার বাঁধন এতটাই দৃঢ় হয়েছিল যে সামান্য বিচ্ছেদও তাদের জন্য অসহনীয় হয়ে উঠেছিল। তাদের ভালোবাসার গভীরতা যেন এই অনিশ্চিত ভবিষ্যৎকে আরও বেশি কঠিন করে তুলেছিল। মিতু জানতো না এই মিশন হুসাইনকে কতটা দূরে নিয়ে যাবে, আর তাদের ভালোবাসা এই কঠিন পরীক্ষা কিভাবে পার করবে। পরের দিন সকালে হুসাইন সামরিক পোশাকে দাঁড়িয়ে আছে, তার কাঁধে ভারী ব্যাগ, তার মুখে এক দৃঢ় প্রতিজ্ঞা, কিন্তু চোখে মিতুর জন্য এক গভীর ভালোবাসা। মিতু তার বাবা মায়ের সাথে হুসাইনকে বিদায় জানাতে এসেছে। মিতুর মুখটা ফ্যাকাশে, চোখের নিচে কালির ছোপ, হয়তো সারা রাত ঘুমায়নি। মিতু হুসাইনের দিকে ধীরে ধীরে এগিয়ে গেল, তার পা যেন আর চলতে চাইছিল না। হোসেন, তুমি কি সত্যি চলে যাচ্ছ? আমি জানি এটা তোমার দায়িত্ব দেশের জন্য, কিন্তু আমার মনটা কেমন করছে, বুকের ভিতরটা যেন ছিঁড়ে যাচ্ছে, মনে হচ্ছে আমি তোমাকে হারাতে চলেছি। হুসাইন এক পা এগিয়ে মিতুর হাত দুটো ধরল, তার চোখে আশ্বাসের গভীরতা, কিন্তু তার নিজের গলাও যেন কিছুটা ভারী হয়ে এলো। আরে পাগলি, কি বলছো এসব? আমি কি তোমাকে ছেড়ে চিরদিনের জন্য চলে যাচ্ছি নাকি? আমি তো শুধু আমার দায়িত্ব পালন করতে যাচ্ছি। একজন সৈনিকের কাছে দেশের ডাক সবচেয়ে বড়। আমি তো নিশ্চয়ই ফিরে আসব, তোমার কাছে ফিরে আসব। মিতুর চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল, তারপর আরও কয়েক ফোঁটা। সে হুসাইনের হাতের উপর নিজের হাতটা চেপে ধরল, তার ঠোঁট কাঁপছিল। কিন্তু কতদিন পর ফিরে আসবে হোসেন? তুমি তো কিছুই বলছো না। আমি জানি না তোমার মিশনটা কেমন হবে, আমার ভয় করছে হোসেন, খুব ভয় করছে। আমি কিভাবে বাঁচবো তোমাকে ছাড়া? হুসাইন মিতুর গাল ছুঁয়ে দিল, তার চোখে গভীর স্নেহ। ভয় পাওয়ার কি আছে? আমি একজন সৈনিক, আমি প্রশিক্ষণ নিয়েছি, নিজেকে প্রস্তুত করেছি। তুমি চিন্তা করো না, আমি সবসময় সাবধানে থাকবো। তুমি তো জানো আমি কত শক্তিশালী। আমি তোমার জন্য, আমাদের ভালোবাসার জন্য সুস্থভাবে ফিরে আসবই। আমার বিশ্বাস আছে আমি পারবই। মিতু আর নিজেকে ধরে রাখতে পারল না, সে হুসাইনের সামরিক পোশাকের বুকে মুখ লুকিয়ে হাউমাউ করে কাঁদতে লাগলো। তার কান্নার শব্দে হুসাইনের বুকটাও যেন ভেঙে যাচ্ছিল। সে মিতুকে শক্ত করে জড়িয়ে ধরল। আমি কিভাবে থাকবো তোমাকে ছাড়া? আমার যে এক মুহূর্ত তোমাকে ছাড়া থাকতে ইচ্ছে করে না। তুমি না থাকলে আমার পৃথিবীটা যে শূন্য হয়ে যাবে, আমার শ্বাস বন্ধ হয়ে আসবে। হুসাইন। হুসাইন মিতুর মাথায় হাত বুলিয়ে দিল, তার চোখেও জল চিকচিক করছিল, কিন্তু সে নিজেকে সামলে নিল। আমি জানি মিতু, আমি জানি তোমার কেমন লাগছে, কিন্তু তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। এই ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় শক্তি। আমি তোমার এই ভালোবাসাকে শক্তি হিসেবে নিয়ে যাব। আমি তোমার প্রতিটা নিঃশ্বাসে আমার উপস্থিতি অনুভব করব, আমার প্রতিটা পদক্ষেপে, আমার প্রতিটা চিন্তায় শুধু তুমি থাকবে। আর যখন আমার মিশন শেষ হবে, আমি সবার আগে তোমার কাছেই ফিরে আসবো, সবার আগে। তোমার জন্যই তো আমি বেঁচে থাকতে চাই, তোমার জন্যই তো আমি লড়াই করতে চাই। মিতুর বাবা হুসাইনের কাছে এগিয়ে এলেন, তার মুখে এক ধরনের গর্ব, কিন্তু চোখে ছিল এক গভীর উদ্বেগ। তিনি হুসাইনের কাঁধে হাত রাখলেন। বাবা হুসাইন, দেশের জন্য তোর এই ত্যাগ, এই আত্মত্যাগ, এটা সত্যি প্রশংসার যোগ্য। আমি তোর বাবা হিসেবে আজ গর্বিত। তুই আমাদের ছেলে, আমি তোর জন্য গর্বিত। হুসাইন স্যালিউট করে মিতুর বাবার দিকে তাকালো, তার চোখে গভীর কৃতজ্ঞতা। আঙ্কেল, আপনারা আমাকে যা দিয়েছেন তার প্রতিদান আমি কোনোদিনও দিতে পারবো না। আপনারা আমাকে জীবন দিয়েছেন, স্বপ্ন দেখিয়েছেন। আমি আপনাদের সম্মান রাখবো। আমি জানি আমি আপনাদেরই সন্তান, আমি আমার দায়িত্ব পালন করব। মিতুর মা মিতুকে জড়িয়ে ধরে হুসাইনের দিকে তাকিয়ে বললেন, নিজের খেয়াল রাখিস বাবা, আমরা সব সময় তোর ভালোর জন্যই প্রার্থনা করব। যখনই সুযোগ পাবি একটা ফোন করিস। আর মিতু আছে তোর জন্য, চিন্তা করিস না, ও তোর জন্য অপেক্ষা করবে।
হুসাইন মিতুর হাত ধরে শেষবারের মতো আশ্বস্ত করলো। তার চোখে মিতুর প্রতি গভীর ভালোবাসা। মিতু, আমি তোমার কথা ভাববো প্রতিটা মুহূর্তে। তোমার হাসি, তোমার রাগ, তোমার ভালোবাসা সবটাই আমার মনে থাকবে। তুমি শুধু আমার জন্য অপেক্ষা করো, আমি ফিরে এসে তোমার সব স্বপ্ন পূরণ করব। আমাদের যে একটা জীবন বাকি আছে সেটা আমরা একসঙ্গে কাটাবো। হঠাৎই হেলিকপ্টারে পাইলটের ডাক পড়ল। মেজর হুসেন, সময় হয়ে গেছে, প্রস্তুত হন। হুসাইন মিতুর হাত ছেড়ে দিল। মিতুর চোখে তখনও জল। হুসাইন মিতুকে শেষবারের মতো বুকে জড়িয়ে ধরল। সেই আলিঙ্গনে ছিল তাদের সব ভালোবাসা, সব স্বপ্ন আর সব অনিশ্চয়তা। মিতু তার বুকের ভেতর হুসাইনের সামরিক পোশাকের গন্ধটা গভীর করে টেনে নিল। সাবধানে থেকো হোসেন, আমার জন্য ফিরে এসো প্লিজ। তুমি ছাড়া আমি কিছুতেই থাকতে পারবো না। হুসাইন মিতুর কপালে দীর্ঘ চুমু খেয়ে বলল, আমি ফিরবো মিতু, অবশ্যই ফিরবো। হুসাইন মিতুকে ছেড়ে হেলিকপ্টারের দিকে দ্রুত পায়ে এগিয়ে গেল। সে একবারও পেছনে ফিরে তাকালো না, কারণ সে জানতো পেছনে ফিরে তাকালে তার চোখ ছলছল করে উঠবে, যা একজন সৈনিকের জন্য শোভনীয় নয়। তার সামরিক হেলিকপ্টার ধীরে ধীরে আকাশের দিকে উড়ে যাচ্ছে। ভোরের কুয়াশা ভেদ করে ধীরে ধীরে হেলিকপ্টার মিলিয়ে যাচ্ছে। মিতুর হুসাইন দেশের জন্য যাচ্ছে, এই ভেবে তার বুক গর্বে ভরে উঠল। সে জানতো হুসাইন একজন বীর, কিন্তু একই সাথে তার মনে এক ভয় দানা বাঁধছিল। এই মিশনের পরিণতি কী হবে? হুসাইন কি সুস্থভাবে ফিরে আসবে? তাদের ভালোবাসা কি এই বিচ্ছেদ সহ্য করতে পারবে? মিতু ফিসফিস করে বলল, ফিরে এসো হোসেন, আমার কাছে ফিরে এসো। মিতুর বাবা মিতুর কাঁধে হাত রাখলেন। চিন্তা করিস না মা, হুসাইন একজন সাহসী সৈনিক, ও নিশ্চয়ই ফিরে আসবে। আমরা সবাই ওর জন্য অপেক্ষা করব। মিতু নীরবে মাথা নাড়ল। তার চোখ দুটো তখনও হুসাইনের চলে যাওয়া আকাশ পানে তাকিয়েছিল। হুসাইন দৃষ্টিসীমার বাইরে চলে গেল। মিতুর মনে হলো তার জীবনের একটি অংশ যেন হুসাইনের সাথে দূরে চলে গেল। গল্প এখানেই শেষ হয়, ভবিষ্যতে একটি আশার ঝলকানি দিয়ে। মিতু জানতো না কবে হুসাইন ফিরে আসবে, অথবা আদৌ সে ফিরে আসবে কিনা, কিন্তু তার মনে এক দৃঢ় বিশ্বাস ছিল হুসাইন ফিরবে, আর তাদের ভালোবাসার গল্প নতুন করে শুরু হবে। ভবিষ্যতের অনিশ্চয়তা থাকলেও তাদের ভালোবাসার গভীরতা তাদের মনে আশা জিইয়ে রাখে। তাদের এই বিচ্ছেদ হয়তো তাদের ভালোবাসাকে আরও দৃঢ় করে তুলবে বেশিভাবে, আর তাদের মিলন হবে এক নতুন গল্পের সূচনা দিয়ে। অপেক্ষায় থাকলাম হোসেন। আই উইল মিস ইউ ভেরি মাচ হোসেন।